ওকে, তাহলে আজকে আমাদের হচ্ছে 100 থেকে কোশ্চেন, হ্যাঁ, 100 থেকে পাস মেডিসিনের। সো 100 নাম্বার কোশ্চেন যেটা এখানে বলা হয়েছে, what is the most likely underlying diagnosis? Most likely underlying diagnosis. Chest X-ray reveals the discrete opacification at the periphery of the right middle lobe. Right middle lobe একটা opacity আছে। আর সিআরপি ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, লিভার ফাংশন টেস্ট নরমাল, ক্রিয়েটিনিন, প্লাটলেট, হিমোগ্লোবিনটা কমে গেছে। আর এদিকে ক্রিয়েটিন ভালো, ইউরিয়া, পটাশিয়াম, সোডিয়াম, ওকে ফাইন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে 69-year-old man with a history of rheumatoid arthritis, well controlled on methotrexate, present with a gradual pain and swelling in his wrist and ankle. Wrist এবং ankle এখন তার পেইন আছে, but rheumatoid arthritis is well controlled. Pain is described as a dull ache that is intermittent, often worse in the evening. There is associated with the swelling, which can sometimes feel warm. He has started regular paracetamol, but this has had limited effect. He also described chronic cough and shortness of breath and on exertion for the last 6 and has not mentioned to his GP. There has been no hemoptysis or denies any fever. The hemoptysis so নাই. His wife has noted that he has been losing weight recently, and he has past medical history, rheumatoid arthritis, hypertension, hypercholesterolemia, and type 2 diabetes mellitus. He currently takes the methotrexate weekly, folic acid 5 mg weekly, Ramipin 5 mg, simvastatin at night, metformin, and per day paracetamol 1 gram 4 times daily. He is retired accountant and current smoker with a 50-year smoking history. He drinks approximately 30 units of beer a week. He denies in recent foreign travel. Okay. আচ্ছা, এখানে যে হিস্ট্রি গুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে পেশেন্টের রিস্ট এবং অ্যাঙ্কেলে পেইন আছে, তার একটা রিমাটয়েড আর্থ্রাইটিস ছিল, সেটা হচ্ছে ওয়েল কন্ট্রোল অন মেথোট্রেক্সেট। আর এখন যেটা হচ্ছে লাস্ট 6 মান্থে তার হচ্ছে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে এবং এক্সারশন হচ্ছে, অন এক্সারশন। আর ওয়েট লস এর একটা হিস্ট্রি আছে, আর এবং পেশেন্ট হচ্ছে স্মোকার, ঠিক আছে, স্মোকিং করে 50-year হিস্ট্রি আছে তার। আর আমরা একটা এক্সরে দেখছিলাম পেশেন্টের একটা রাইট মিডল লোবে একটা অপাসিটি আছে, হ্যাঁ। সো কি হতে পারে, এমনি বলেন না ডায়াগনোসিস কি হতে পারে? রিস্টে পেইন, স্কোয়ামাস লাং ক্যান্সার। হ্যাঁ, এটা মোস্ট লাইকলি ডিউ টু স্কোয়ামাস লাং ক্যান্সার হতে পারে, যেহেতু রিস্টে পেইন আছে, পেরিওস্টাইটিস হয়ে থাকে পেশেন্ট গুলোর। সো পেরিওস্টিয়াল মানে এলিভেশন থাকে, পলিফারেশন হয়, যার জন্য হচ্ছে আমাদের রিস্ট জয়েন্টের দিকে পেইনটা আসে। আর তার যেহেতু ওয়েট লসের হিস্ট্রি আছে প্লাস স্মোকিং করে, সো এটা মোস্ট লাইকলি ডিউ টু স্কোয়ামাস সেল কার্সিনোমা। এরপরে আরো আমরা যদি এক্সামিনেশনে বলছে ক্যাকিকটিক এবং শর্টনেস অফ ব্রেথ আছে, পালস ভালো, বিপি স্যাচুরেশন হচ্ছে 93, আর ফিঙ্গার নেইল হচ্ছে ক্লাবিং প্রেজেন্ট, যেটা স্কোয়ামাসে আমরা পেয়ে থাকি। এক্সামিনেশন অফ হিজ রিস্ট রিভিলস দ্য স্লাইটলি swollen and tender joint. So swan neck and ulnar deviation deformity are noted in the both hand. এগুলো হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য। Other hands his wrist, no other joint abnormalities are detected. Examination of the peripheral nervous system is normal. So examination of the chest is normal, no focal consolidation. সাধারণত ইনভেস্টিগেশনের মধ্যে ক্যালসিয়াম লেভেলটা দেয়, কিন্তু ওরা দেখেন ক্যালসিয়াম লেভেলটা ওরা দেয় নাই, ঠিক আছে, অনেক কিছু স্কিপ করে গেছে। সো এটা হচ্ছে মোস্ট লাইকলি হচ্ছে আমাদের স্কোয়ামাস সেল ক্যান্সার। দেখে অপশনে কি দিছে। সো মেথোট্রেক্সেট ইনডিউস পালমোনারি ফাইব্রোসিস, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ক্যাপলান সিনড্রোম, ক্রনিক অবস্ট্রাকটিভ সিওপিডি, নিউমোনিয়া। তাহলে কোনটা হচ্ছে আনসার? তাহলে এটা আনসার কি হচ্ছে আমাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তাই তো? ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, সো স্কোয়ামাস সেল কার্সিনোমা টাইপের মধ্যে ধরতে গেলে আর কি আসে। So this man is smoking history আছে, chronic cough, weight loss এবং abnormal chest X-ray যেটা হচ্ছে opacity আছে। He also has the symptoms such as the hypertrophic pulmonary osteoarthritis, যার জন্য তার রিস্ট জয়েন্টের দিকে পেইন হচ্ছিল আর কি। এবং bronchial carcinoma 90% কেসে হয়ে থাকে এটা। His case would warrant urgent intervention ওদের এখন করতে হবে। ওকে, পরের কোশ্চেনটা আসি আমরা। বলছে 25 years old woman has presented for review of her asthma control. She states that her control has worsened recently and she is now using the Ventolin inhaler 1 to 2 times per week. তাহলে asthma, ঠিক আছে, এখন তার
এটা কন্ট্রোলের মধ্যে নাই, এখন তার রিসেন্টলি তার হচ্ছে ইনহেলার ইউজের পরিমাণ বাড়া দিতে হচ্ছে। She is not any other medication or for the asthma control. She denies any recent illness but doesn't indicate the worsening of the symptoms in the color, weather, and during exercise. What is the next best step? আচ্ছা, পেশেন্ট শুধু অ্যাজমা আছে, সে হচ্ছে ব্যান্টোলিন পায়, তার মানে সালবিটামল পায়। নেক্সট স্টেপে জানি কি দিবেন? সেকেন্ড, CSP ইয়াপ, তাহলে সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড দিব। হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপে এই যে এটা ইনহেল বিটা যে বেক্লোমিথাসোন ডাইপ্রোপিওনেট, এটা হচ্ছে আমাদের দিতে হবে। ওকে, এটা আমরা জানি ম্যানেজমেন্টটা। 102 তে আসি। এখানে জানতেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ম্যানেজমেন্ট ইন দিস সিচুয়েশন, কারেক্ট ম্যানেজমেন্ট ইন দিস সিচুয়েশন। ওকে, so 25 years old man present to the emergency department complaining of breathlessness and pruritic chest pain. The breathlessness is a pruritic chest pain which started suddenly 12 hours ago and has not relevant past medical history and is a non-smoker. His chest X-ray showed the pneumothorax with a 2 centimeter rim. What is the best management in this situation? তাহলে দেখেন 25 বছর একটা মানে ছেলে, তার ব্রেথলেসনেস হচ্ছে প্রোরাটিক চেস্ট পেইন, ওরা বলে দিয়েছে নিউমোথোরাক্স হচ্ছে 2 সেন্টিমিটার রিম অফ এয়ার আছে, নট মোর দেন 2। তাহলে কি দিবেন? 2 এর বেশি না, হ্যাঁ, প্রাইমারি নিউমোথোরাক্সের পেশেন্ট 2 এর কম, 2 ওরা 2 বলছে আর কি, মার্জিনাল, নট 2 এর বেশি না। তাহলে কি করব আমরা? Expiration করব, দেন অবজার্ভ করব। ইয়েস, তো আমরা যেহেতু তার ব্রেথলেসনেস আছে, ঠিক আছে, 2 বা 2 এর কম, হ্যাঁ, ব্রেথলেসনেস যেহেতু আছে, চেস্ট টেম্পোরাটিক চেস্ট পেইন আছে, স্পেশালি ব্রেথলেসনেস, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তখন আমরা প্রাইমারি নিউমোথোরাক্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাসপিরেশন করব। আর যদি ব্রেথলেসনেস না থাকতো তখন আমরা হচ্ছে পেশেন্টকে আউট পেশেন্ট একটা মানে ফলো আপে রেখে ছুটিতে দিতাম। আর 2 এর বেশি যদি হইতো তাহলে হচ্ছে আমরা চেস্ট ড্রেন দিতাম আর কি। সো এই যে অ্যাসপিরেশন, হ্যাঁ, এটা হচ্ছে আনসার, অ্যাসপিরেশন। ওকে, পরের কোশ্চেনটা আসি আমরা। হোয়াট ইজ হিজ পালমোনারি ফাংশন টেস্ট লাইকলি টু শো? পালমোনারি ফাংশন টেস্ট, এ ডায়াগনোসিস অফ অ্যাসবেস্টোসিস উইথ এক্সটেন্সিভ প্লুরাল প্লেক ইজ সাসপেক্টেড। আচ্ছা, অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে লাংসে কি জানি হয় বলেন তো? লাং প্যারেনকাইমাল ডিজিজ হিসেবে কি হয় অ্যাসবেস্টোসিসে? ফাইব্রোসিস হয়, ঠিক আছে, লাং ফাইব্রোসিস হয় আর প্লুরাল প্লেক হয়। এখন এই অ্যাসবেস্টোসিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি FeB1 এন্ড FBC রেশিও করি, তাহলে এটা কি রেস্ট্রিকটিভ প্যাটার্ন পাবো নাকি অবস্ট্রাকটিভ প্যাটার্ন পাবো? রেস্ট্রিকটিভ প্যাটার্ন পাবো, তাই না? তাহলে রেস্ট্রিকটিভ প্যাটার্ন হলে রেশিওটা কত বেশি হবে? 0.7 এর বেশি হবে। ইয়েস, সো রেস্ট্রিকটিভ প্যাটার্নে 0.7 এর বেশি হবে। তাহলে FeB1 এবং FBC রেশিওটা হচ্ছে মোর দেন 0.7। আর অবস্ট্রাকটিভ প্যাটার্নের ক্ষেত্রে আমরা জানি যে 0.7 এর কম হয়ে থাকে। তাহলে এটা হবে আনসার। ওকে, পরের কোশ্চেনটা আসি আমরা। হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি দিব? ওকে, আমরা একটু সিনারিটা পড়ি। 78-year-old man with COPD is review in the respiratory clinic. He is complaining of decreased exercise tolerance with shortness of breath at rest. তাহলে COPD, decreased exercise tolerance, shortness of breath. He suffers from the exacerbation infrequently and does not have the productive cough. Examination saturation কমে গেছে 90%, FeV1 ফার্স্ট সেকেন্ড হচ্ছে 27% প্রেডিক্টেড, তার মানে 30 এর নিচে আছে, 30 এর নিচে। ওকে, আচ্ছা, হি হ্যাজ পাস মেডিকেল হিস্ট্রি, মানে সিভিয়ার আর কি, সিভিয়ার সিওপিডি বলা যায় যেহেতু 30 এর নিচে। আর আমরা তো জানি যে সিওপিডি পেশেন্টের সিভিয়ারিটি আমরা FeB1 দিয়ে দেখে থাকি। So he has past medical history of osteoarthritis, ischemic heart disease, chronic kidney disease, and his medication include হচ্ছে paracetamol, Ramipil, aspirin, inhaled long-acting beta agonist, inhaled corticosteroid, inhaled long-acting antimuscarinic agonist. He has previously undergone the pulmonary rehabilitation, doesn't smoke. হিমোগ্লোবিনটা অনেক বেড়ে গেছে, তাহলে সিওপিডির পেশেন্ট আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমার পলিসাইথেমিয়া আছে, হ্যাঁ, পলিসাইথেমিয়া আছে। আর WBC প্ল্যাটলেট MCB হচ্ছে 88। ওকে, সো এদিকে খুব ভালো আছে। চেস্ট টেস্টে বলছে ওয়াইড স্প্রেড মাইল্ড ভোলাস ডিজিজ থ্রু দ্য আপার এন্ড লোয়ার
লাং পিল। বুলাস ডিজিজ আছে, সিওপিডি পেশেন্ট অনেক সময় বুলাস থাকে, ঠিক আছে, যেগুলো বুলাস গুলা হচ্ছে রাপচার হয়ে অনেক সময় নিউমোথোরাক্স ফরমেশন করে আর কি। পিএইচ এর মানটা হচ্ছে কারেন্টলি 7.4, আর 4 উইকস প্রিভিয়াসলি ছিল 7.37। কার্বন ডাইঅক্সাইড 5.1, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড 7.5, অক্সিজেন আর কি বাই কার্বন হচ্ছে 25, আগে ছিল 24। আচ্ছা আপনারা এমনি বলেন একটা সিভিয়ার সিওপিডির পেশেন্ট, হ্যাঁ সিভিয়ার সিওপিডির পেশেন্ট, তার হচ্ছে আমাদের এখন পলিসাইথেমিয়া আছে, ঠিক আছে, তাহলে এই পেশেন্টের আমরা ফর ম্যানেজমেন্ট পারপাস, ট্রিটমেন্ট পারপাসে কোন জিনিসটা আগে দিতে পারি? লাং ভলিউম রিডাকশন সার্জারি, মিউকোলাইটিক থেরাপি, এলটিওটি, আর হচ্ছে সরি ওরা লং টার্ম অ্যান্টিবায়োটিক প্রফিলাক্সিস, ওরাল কর্টিকোস্টেরয়েড, নাকি লং টার্ম অক্সিজেন থেরাপি দিব? লং টার্ম অক্সিজেন থেরাপি। তাহলে আমরা এখানে পিএইচ কিন্তু একটা ইস্যু আছে, তাই না? আমরা জানি পিএইচ হচ্ছে আপনার 3.5 থেকে সরি 7.35 থেকে 8 কেপিএ, হ্যাঁ 8। আর যদি পেশেন্টের সিওপিডি থাকে, তার সাথে পলিসাইথেমিয়া অথবা পালমোনারি হাইপারটেনশন অথবা পেরিফেরাল ইডিমা, হ্যাঁ এই জিনিসগুলো যদি থাকে, অথবা সায়ানোসিস যদি থাকে, তখন আমরা আবার রেস্ট জুগুলার ভেনাস প্রেসার যদি হয়, তখন আমরা হচ্ছে চয়েস অফ ইন্টারভেনশন হচ্ছে আমাদের এলটিওটি দিতে হবে, হ্যাঁ। আচ্ছা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে পিএইচ এর মান, ঠিক আছে, 7.25 এর যদি নিচে আসে, তখন কি করা হয়? NIV, non-invasive ventilation. 7.25 এর নিচে হলে ইনভেসিভ ভেন্টিলেশন, Invasive ventilation. আর 7.25 থেকে 7.35 এর মধ্যে আসলে নন ইনভেসিভ ভেন্টিলেশন আমরা দিয়ে থাকি। তো এই কোশ্চেন গুলা মানে পার্ট 2 এর জন্য আসলে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এই যে সিওপিডি পেশেন্ট এলটিওটি কখন দিব। একটা অপশন হচ্ছে আমাদের FEV1 হচ্ছে 30% নিচে থাকতে হবে, যেটা পেশেন্টের ছিল 27%, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট শুড বি কনসিডার ফর পেশেন্ট উইথ সিভিয়ার এয়ারফ্লো অবস্ট্রাকশন যদি থাকে, লাইক হচ্ছে 30 থেকে 49 প্রিডিক্টেড যদি হয়, এবং সাথে হচ্ছে সায়ানোসিস, পলিসাইথেমিয়া, পেরিফেরাল এডিমা, রেজ জিআরবিপি, আর অক্সিজেন স্যাচুরেশন লেস দেন যদি 92% থাকে অন দ্য রুম এয়ার। এই পেশেন্টে কিন্তু 90 ছিল। আর একটা হচ্ছে এলটিওটি হচ্ছে পিএইচ এর মান, যেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অক্সিজেনের মান 7.3 কেপিএ থেকে 7.8 কেপিএ এর মধ্যে থাকলে, আর সাথে যদি সেকেন্ডারি পলিসাইথেমিয়া, পেরিফেরাল ইডিমা, পালমোনারি হাইপারটেনশন থাকে, তখন আমরা হচ্ছে এলটিওটি দিব। স্মোকিং সিজেশন করাইতে হবে অবশ্যই, ঠিক আছে, আর সিগারেট খাইতে পারবে না, সিগারেট খাওয়ানো যাবে না। আচ্ছা পরের কোশ্চেনটা আমরা চলে আসি। জানছো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আমরা একটু অপশন গুলো পড়ে ফেলি। সিটিতে বলছে বায়োলেটারাল পেচি শ্যাডো ইন দ্য মিড জোন, পেচি শ্যাডো আছে মিড জোন। আর হাই রেজলিউশন সিটিতে বলছে বায়োলেটারাল পেচি শ্যাডো, পেচি এরিয়া অফ দ্য গ্রাউন্ড গ্লাস অপাসিটিস ইন্ট্রালোবুলার সেপ্টাল থিকেনিং আছে। ব্রঙ্কিওল ল্যাভিস করছে রেস্ট লিউকোসাইট উইথ ইসনোফিল প্রিডোমিনেন্স। আবার এখানে দেখেন ইসনোফিল কাউন্ট বেশি আছে। তাহলে এখানে ইসোনোফিল কাউন্ট বেড়ে যাওয়ার জন্য মেইনলি এখানে এই বায়োলেটারাল পেচি শ্যাডোটা আসছে। আমরা জানি ইসোনোফিল ইনফিল্ট্রেশন হয়, যার জন্য অপাসিটি ডেভেলপ করে আর কি, হ্যাঁ অপাসিটি ডেভেলপ করে ইনফিল্ট্রেটিভ নিউমোনাইটিস ডেভেলপ করে। আর এদিকে লিম্ফোসাইট, নিউট্রোফিল এগুলো ভালোই আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, সিআরপিটা একটু বেশি আছে। আচ্ছা ওরা কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস? আমরা একটু সিনারিটা পড়ে ফেলি। ইসোনোফিল কাউন্ট বেশি আছে, আর হচ্ছে অপাসিটি আছে সিটি স্ক্যান বা ইয়েতে চেস্ট এক্সরেতে। 25 years old woman present with a 2-month history of increasing shortness of breath and feeling that the chest is tight. So this মানে asthma মতো ফিচার, হ্যাঁ চেস্ট টাইটনেস আছে। This has built up gradually with no obvious cause and it has reached the point where the struggles and breath when climbing the flight stairs. তার মানে এক্সারসাইজ করলে তার ব্রেথনেস বা চেস্ট টাইটনেসটা বেড়ে যাচ্ছে। She has occasional episodes of sweating profusely at night and having to change the pillows during the night. So she has dry cough and past medical history includes significant recurrent UTI আছে. So she takes the combined oral contraceptive pill. Recurrent UTI থাকা মানে সে নাইট্রোফুরান্টোইন ইউজ করছে, ঠিক আছে। সো এটা থেকে তার ইসোনোফিলিয়া ডেভেলপ করছে আর কি, ইসোনোফিল কাউন্ট বেড়ে গেছে। আচ্ছা সো অলরেডি ওরা বলে দিছে প্রফিল্যাক্টিক নাইট্রোফুরান্টোইন নিচ্ছে। আমরা জানি নাইট্রোফুরান্টোইন, অ্যামিডারন, ঠিক আছে, সালফোনাইল ইউরিয়া, এগুলো হচ্ছে ইসোনোফিলিয়া করে। She doesn't smoke and keep pet dogs and abroad in the USA and 6 months ago. Examination 94 saturation
tachypneic and tachypneic. The chest is a mixture of crepitation and wheeze আছে. So JBP and no murmur, and she has some red scaly area across the back of her hand. There is no clubbing and her current peak flow হচ্ছে 320. Okay, so তাহলে এই পেশেন্টের ডায়াগনোস কি হতে পারে? EGPA, eosinophilic asthma, pulmonary eosinophilia, idiopathic pulmonary fibrosis, bronchiectasis. Pulmonary eosinophilia. Eosinophilia. এটা হচ্ছে পালমোনারি ইসিনোফিলিয়া ডিউ টু নাইট্রোফুরান্টোইন ইউজ। সো দেখেন অনেকটা অ্যাজমার মতো ফিচার থাকবে, সাথে হচ্ছে ইসিনোফিল কাউন্ট বেশি থাকবে, আর প্রিডিসপোজিং কোনো একটা ফ্যাক্টর থাকবে যেটা হচ্ছে ইসিনোফিল কাউন্টকে বাড়ায়। সবই আছে এই সিনারিতে, সো এটা হচ্ছে পালমোনারি ইসিনোফিলিয়া। ওকে, পরের কোশ্চেন আসি আমরা। সো বলছে which investigation is most likely to provide the correct diagnosis? Provide correct diagnosis. Acha, 52-year-old woman present with the worsening exercise tolerance. So her GP has recently increased her asthma treatment, but this has not helped. Nor does she have any relief from the salbutamol inhaler. She has no other known medical history. Examination is lung field or sound clear, auscultation, but has early diastolic murmur. So she has already had a chest essay demonstrate enlarged proximal pulmonary artery. তাহলে পালমোনারি আর্টারি গুলো হচ্ছে প্রক্সিমাল পালমোনারি আর্টারি গুলো হচ্ছে এনলার্জড আছে, আর এক্সারসাইজ টলারেন্স যেটা এটা হচ্ছে তার এখন অরিজিনিং হচ্ছে, হ্যাঁ, মানে এক্সারসাইজ টলারেন্স। এখন এই পেশেন্টে তাহলে কি করতে হবে ফর কারেক্ট ডায়াগনোসিস? ইসিজি করব, রেনাল ফাংশন ব্লাড টেস্ট করব, ইকো করব, HRCT করব, নাকি রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করব? Right heart catheterization. Exactly. So এটা মোস্ট লাইকলি পালমোনারি হাইপারটেনশন, তাই না? যেহেতু আর্টারিয়াল এনলার্জমেন্ট আছে এখানে, এনলার্জ প্রক্সিমাল পালমোনারি আর্টারি, আর এখানে এক্সারসাইজ এর রিলেটেড করে টলারেন্সটা অরিজিনিং হচ্ছে, খারাপ হচ্ছে, সো এটা হচ্ছে আমাদের পালমোনারি হাইপারটেনশন ইন্ডিকেট করে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এখন রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করতে পারি। The history of primarily worsening shortness of breath in the middle-aged person with clear lung field as diastolic murmur, chest X-ray, enlarged proximal pulmonary artery, highly suggestive, while ECG or echocardiogram may show the features of pulmonary arterial hypertension. Right heart catheterization is the gold standard, would be the mostly diagnostic. X-ray দেখে বলেন তো এটা কি ডায়াগনোসিস? Cannonball metastasis. এটা হচ্ছে ক্যানল বল মেটাস্টেসিস। সো ওরা কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট লাইন ইনভেস্টিগেশন? 53 years old man admitted ED complaining of chest infection. His symptoms have not improved despite the course of antibiotic. চেস্ট টেস্টে একটা মেটাস্টেসিস আছে। ক্যানন বল মেটাস্টেসিস হলে সোর্স কোথায় জানি থাকে? Renal cell carcinoma আর একটা হচ্ছে testicular carcinoma. রেনাল সেল কার্সিনোমা, টেস্টিকুলার ক্যান্সার। এগুলো দেখার জন্য এখন আমরা চয়েস অফ ইনভেস্টিগেশন কি করতে পারি ক্যান্সারের ক্ষেত্রে? CT abdomen. এক্স্যাক্টলি, সো আমরা সিটি অ্যাবডোমেন করব, হ্যাঁ, সিটি অ্যাবডোমেন। যে কোনো ক্যান্সার মোটামুটি বডিতে যদি হয় তাহলে সিটি অ্যাবডোমেন, যেহেতু এটা আমাদের কিডনি প্লাস হচ্ছে টেস্টিস রিলেটেড করে, সো আমরা এখানে অ্যাবডোমেনটাকে প্রায়োরিটাইজ করছি আর কি, অথবা সিটি থোরাক্সে, সিটি অ্যাবডোমেন, পেলভিস, থোরাস, এইগুলো হচ্ছে করা হয় মেইনলি হচ্ছে স্টেজিং পারপাসে বা কোনো মেটাস্টেসিস আছে কিনা দুইটাই দেখার জন্য আর কি। ওকে, পরের কোশ্চেনটা আসি আমরা। জানতে চাই, হাউ শুড দ্য পালমোনারি নডিউল বি ইনভেস্টিগেটেড অর মনিটর? পালমোনারি নডিউলের পরিমাণটা হচ্ছে 7 মিলিমিটার, একটা পালমোনারি নডিউল পাওয়া গেছে আর কি, হ্যাঁ, সিটিপিএ করছিল, ওইভাবে একটা সিটিপিএ রিপোর্ট করছে যে 7 মিলিমিটার একটা পালমোনারি নডিউল আছে। বিভিন্ন নডিউলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করা হয় আর কি, তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা করতে পারি? urgent CT PET, urgent image guide biopsy, CT chest with 3 months, CT chest in 1 month, 1 year, no further investigation needed. কি করা যায়? PET CT. আচ্ছা, এখানে পেট সিটির ক্ষেত্রে
সাধারণত যদি 8 এর বেশি হয়, হ্যাঁ, নডিউলের পরিমাণটা আর কি মিলিমিটার, তখন আমরা হচ্ছে পেট সিটিটা করি। ওকে, আর যদি আপনার 5 এর নিচে থাকে, 5 এর নিচে হয়, তখন আমরা সাধারণত মানে এটা বিনাইন লিশন হিসাবে কনসিডার করি বা ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, 5 এর নিচে থাকলে তখন এটাকে আমরা সাধারণত পেশেন্টকে বাসায় পাঠাই দিই আর কি। সো 8 এর বেশি হলে পেট, আর 5 এর নিচে থাকলে হচ্ছে আমাদের বাড়িতে চলে যাবে। দুইটার মাঝখানে, ঠিক আছে, যেটা হচ্ছে 7, এখানে যেটা আছে 7, এই জায়গাতে আমরা মেইনলি হচ্ছে যেটাকে প্রায়োরিটি দেই সেটা হচ্ছে আমার সিটি স্ক্যান করা। হ্যাঁ, সিটি স্ক্যান করাটাকে প্রায়োরিটি দেই। এইটুকু আমাদের একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, জাস্ট হচ্ছে যে 5 এর নিচে থাকলে বাড়িতে পাঠিয়ে দিব, 8 এর বেশি গেলে হচ্ছে পেট সিটি করব। আর যদি দুইটার মাঝখানে থাকে তাহলে সিটি করব। এখন এই পেশেন্টের যেহেতু 7 মিলিমিটার আছে, সো আমরা এখানে চেস্ট সিটি করব, একটা সার্ভেলেন্স করব আর কি, এবং এটা হচ্ছে 3 মান্থলি করব, নট 1 ইয়ার, 3 মান্থ। এটা একটা ইয়ে আছে মনে হয়, এই যে এই জায়গাটা একটু মুখস্থ করে ফেলতে হবে, বিটিএস গাইডলাইনটা। হ্যাঁ, সাধারণত নোডিউলের পরিমাণ 5 মিলিমিটার যদি কম হয় তাহলে এটা হচ্ছে বিনাইন লেশন, ট্রিটমেন্ট দেওয়ার দরকার হয় না, সাধারণত ডিসচার্জ দেওয়া হয়। আর 8/8 মিলিমিটার যদি বেশি হয় তাহলে সে হাই রিস্ক পেশেন্ট, সেখানে সিটি প্যাট স্ক্যান করা হয়। আর প্যাট স্ক্যান যদি মানে সাসপিসিয়াস মনে হয় হাইলি, তখন আমরা হচ্ছে একটা বায়োপসি নিতে পারবো। আর দুইটার মাঝখানে যদি হয় সাধারণত সিটি সার্ভিলেন্স করব, ঠিক আছে। যদি সাধারণত 5 থেকে 7 এর মধ্যে 8 এর মধ্যে থাকে তখন হচ্ছে সিটি সার্ভিলেন্স করব 3 মান্থলি। আরেকটা হচ্ছে আমরা সিটি সার্ভিলেন্স ইফ 5 to 6 মিলিমিটার দেন এট 1 ইয়ার, আর যদি 6 এর বেশি থাকে তখন হচ্ছে 3 মান্থলি করতে হয়, ঠিক আছে। এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। ওকে, পরের কোশ্চেনটা আসি। বলছে a chest test is requested, what is the most likely show? 63-year gentleman present with the increased shortness of breath on exertion. His symptoms have progressed over the 3 month and has now become concerned as he's struggling walk through the park without stopping to catch the breath. The last 3 months ধরে exercise induced breathlessness হচ্ছে আর কি। He has also noticed a new raised lesion in his shin. New raised lesion আসছে তার শিনের মধ্যে। So he has few unexplained temperature within the last week, as well as noticed the mild joint pain. তাহলে দেখেন mild joint pain আছে, স্পেশালি ankle joint pain হয়। তারপরে তার চিনের মধ্যে একটা লেশন আসছে, আর এদিকে হচ্ছে তার একটা shortness of breath আছে, exercise induced. He assumed that a letter was arthritis, has not suffered from this before. He has past medical history of hypertension, glaucoma, and hospitalized with the pneumonia within the last year. Examination করছে one seen a white raised lesion in his chin, which is purple in color, and some telangiectasia আছে। ওকে, সো এইটা কি ইন্ডিকেট করে চিনের মধ্যে এরকম একটা লেশন আছে, অথবা টোটালটা ডায়াগনোসিস কি বলতে পারি আমরা? সার্কোইডোসিস। ইয়াপ। সো এটা হচ্ছে একটা নোডিউল আর কি। There is no finger clubbing. There is a bilateral cervical lymphadenopathy. Auscultation demonstrates the bivasal fine inspiratory crackles. জানি আমরা সার্কোইডোসিসে pulmonary fibrosis যার জন্য fine inspiratory crackles আছে, those doesn't shift with the coughing. Chest test is requested and there is most likely to show. তাহলে chest test কি পাওয়া যায় সার্কোইডোসিসে? bilateral hilar হ্যাঁ, bilateral hilar lymphadenopathy। bilateral hilar lymphadenopathy। ওকে, পরের কোশ্চেনটা আমরা আসি, যেটা হচ্ছে গিয়ে আচ্ছা, এটা হচ্ছে আমরা তো জানি যেটা রেটিকুলার প্যাটার্ন আছে। সো আর হচ্ছে দুই পাশে হচ্ছে লিম্ফ নোড গুলো এনলার্জ থাকবে, যেটা ইন্ডিকেট করে বায়োলেট্রাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি। এটাতে ভালো বোঝা যায় লিম্ফ নোড গুলা, হাইলার লিম্ফ নোড গুলা হচ্ছে প্রমিনেন্ট বেশ। আচ্ছা, পরের কোশ্চেনে কি জানতে চাইছে, which organism most likely to responsible for her illness? ঠিক আছে, অনেকগুলা নিউমোনিয়ার কথা বলা আছে। আচ্ছা, most likely responsible for his illness organism.
45 years old man present to the emergency department with reports in 8 day of fever, headache, epistaxis, diarrhea, cough. He has no past medical history and drinks 32 units of alcohol a week. Alcohol খায় তাই না? অ্যালকোহলের সাথে কোন নিউমোনিয়া জানি থাকে? Klebsiella. Klebsiella. So he keeps a parrot. আবার প্যারটস চলে আসছে, তাহলে টিয়া পাখির সাথে কোনটা? প্যারটস এর সাথে ক্লামাইডিয়া মেইনলি এখানে আপনার 31 ইউনিটস অফ অ্যালকোহল, তাহলে এখানে হচ্ছে দুইটা ডিডি দাঁড়াচ্ছে, ক্ল্যাপসিয়ালা আর একটা হচ্ছে ক্ল্যামাইডিয়া সিটাকোসিস। আচ্ছা, আর কিছু ফাইন্ডিংস আমরা দেখি পাই কিনা? হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, অক্সিজেন স্যাচুরেশন 94। আচ্ছা, এখানে দেয়ার ইজ স্প্লেনোমেগালি আছে, রিবেল ক্র্যাকলস ইন দ্য বোথ লাং ফিল্ডে আছে, ক্র্যাকলস চেস্টে। Okay, so platelet, W, sodium, potassium, এগুলো ভালো, CRP টা বাড়ছে, নট লিভার ইনভলভমেন্ট, বিলিরুবিন ভালো, ALT, ALP ভালো আছে। আর চেস্ট টেস্টে বলছে বায়োলেটারাল পেচি এয়ার স্পেস অপাসিফিকেশন, বায়োলেটারাল। সাধারণত যদি হয়, ক্ল্যাপসিলা দেওয়া যদি হয় তাহলে ক্যাভিটারি লেশন আসে, হ্যাঁ। আর এখানে বলছে পেচি এয়ার স্পেস অপাসিফিকেশন আছে, ঠিক আছে। সো এটা ইন্ডিকেট করতেছে আমাদের পালমোনারি প্যারেনকেমাল ইনভলভমেন্ট আর কি, নিউমোনিয়ার মতো ফিচার, হ্যাঁ। সো তাহলে বায়োলেটারাল আছে, সাথে প্যারটস আছে, এবং যদি ক্ল্যাপসিলা হতো তাহলে ক্যাভিটারি লেশন হতো আর কি। তাহলে আমরা মোর লাইকলি এটা কি বলতে পারি? সিটাকোসিস নাকি? সিটাকোসিস। এটা হচ্ছে সিটাকোসিস বলবো। সো ক্ল্যামাইডিয়া সিটাসি, এটাই অর্গানিজম। তাহলে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ট্রান্সমিটেড বাই দ্য aerosol inhalation of the fecal and urinary product of birds feather. এটার ট্রিটমেন্টটাও আসে পরীক্ষায়, স্পেশালি দেওয়া হয় কি জানি, মনে আছে? Doxycycline. হ্যাঁ, সো ডক্সিসাইক্লিন তথা টেট্রাসাইক্লিন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। আপনার এখানে যদি কনসলিডেশন, এগুলো তো কনসলিডেশন হয়েছে, হ্যাঁ। যদি কনসলিডেশন আর হচ্ছে ক্যালসিফিকেশন, দুইটার মধ্যে একটা ঝামেলা লাগে আমাদের, মানে আমরা তো হিস্ট্রিটা পড়ছি এই জন্য আসলে বলতে পারি সহজে যে এটা কনসলিডেশন হয়েছে আর কি। আর ক্যালসিফিকেশন হলে তাদের সাদা যে পোর্শনটা, সাদা যেটুকু হয়, ক্যালসিফিকেশনের সাদাটা খুব বেশি হয় আর কি। এবং যেটা স্যাররা যেটা বলে যে যে বোনসে যে সাদা কালারটা আসে একদম ওইটার মতো হচ্ছে ক্যালসিফিকেশনের কালারটা হয়ে থাকে। আর কনসলিডেশনের কালারটা একটু কম হয়, মানে বোনসে যে যতটুকু সাদা আসে এর চেয়ে কনসলিডেশনের কালারটা একটু কম হয় আর কি। সো এখানে যে কনসলিডেশনটা আছে এটা হচ্ছে আমাদের লাংস এর কোন কোন লুপকে ইনভলভ করছে? এই যে Upper lobe. আপার লুপকে ইনভলভ করছে, আপার লুপ। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি আমরা। সো হোয়াট ইজ দ্য মেইন ফাইন্ডিংস অন দ্য এক্স-রে? মেইন ফাইন্ডিংস অফ দ্য অন দ্য এক্স-রে, এটা আমরা যদি 12 years old girl present with the productive cough and fever, চেস্ট টেস্টে বলছে এই অবস্থা, তাহলে কি হতে পারে? অপশনের সাথে মিলান, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। বায়োলেটারাল নিউমোথোরাসিস, নিউমোথোরাস কি আছে? নাই, মানে নিউমোথোরাক্স হলে আরো কালো হইতো তাই না, লাং ফিল্ডটা আরো কালো হইতো, কিন্তু ওরকম না। আচ্ছা, লেফট লিঙ্গুয়াল কনসলিডেশন, লেফট লিঙ্গুয়াল কনসলিডেশন আছে, এই যে সাদা হয়ে আছে তাই না, কনসলিডেশন আছে। আচ্ছা, ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি উইথ পালমোনারি ইডিমা, পালমোনারি যদি ইডিমা হয় তাহলে অপাসিফিকেশন কোন দিকে পাওয়া যেত? পালমোনারি ইডিমাতে অপাসিফিকেশনটা দুই দিকে আসে, হ্যাঁ, দুই দিকে আসে, এদিক দিয়েও আসে এদিক দিয়েও আসে পালমোনারি ইডিমাতে, যেটা আমরা ব্যাটুইং সাইন বলে থাকি আর কি, হ্যাঁ, বাদুড়ের পাখার মতো করে মানে থাকে অনেকটা। আচ্ছা, তারপরে হচ্ছে লেফট হিউমেরাল হেড ফ্র্যাকচার, না এটা তো না, লেফট মিডল লুপ কনসলিডেশন, তাহলে কি বলতে পারেন আপনারা? হ্যাঁ, এটা মনে হয় লিঙ্গুয়াল কনসলিডেশন। হ্যাঁ, এই জায়গাতেই একটু দেখা যাচ্ছে কনসলিডেশনের পয়েন্টটা একটু বেশি। এটা লিঙ্গুয়াল, যেহেতু লেফট লাং, সো আমরা এই জায়গাটাকে আমরা লিঙ্গুয়া বলি, এটা লিঙ্গুয়াল কনসলিডেশন হবে। ওকে,
এইগুলো আলোচনা করছিলাম যে ট্রাকিয়াটা যেহেতু এদিকে শিফটেড, তার মানে এই পাশে কলাপস হয়ে আছে, আর এই জায়গা থেকে একটু ডেবেটেড, সো এদিক দিয়ে হচ্ছে আমাদের প্লুরাল ইফিউশন হয়েছে আর কি, ম্যাসিভ। আচ্ছা, পরে কোশ্চেনটা আসি। সো বলছো হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এডিশন টু লং টার্ম ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট? লং টার্ম ম্যানেজমেন্ট আমরা কি দিব? সো এখানে FeB1 এর মানটা হচ্ছে আমাদের লেস দেন 50% প্রেডিক্টেড। হিমোগ্লোবিন ওকে, FeB কার্বন ডাইঅক্সাইড 5.1, অক্সিজেন হচ্ছে 8.2, কমের দিকে, পিএইচ হচ্ছে 7.35। ওকে, 65 years old man is seen in the respiratory clinic for a follow-up appointment of his COPD. At this last appointment, his medications were escalated to the regular inhaled Spiriva, মানে Tritopium bromide পাচ্ছে, আর Symbicort মানে Budesonide plus Formoterol পাচ্ছে। তাহলে COPD পেশেন্ট অ্যান্টিমাস্কারেনিক পাচ্ছে, স্টেরয়েড পাচ্ছে, লং অ্যাক্টিং পাচ্ছে, আচ্ছা সালবিউটামলও পাচ্ছে, ওকে, as required. So he reports the ongoing shortness of breath at rest and examination that limiting his activity of the daily living. He has had two exacerbations in the last 2 years, okay, and has been an ex-smoker for 6 months. So examination is technique and saturation হচ্ছে 92%, auscultation also audible with bilateral normal heart sound আছে. His claps are soft and non-tender with no evidence of edema. ওকে, তাহলে দেখেন এখানে মেইন কথা হচ্ছে একটা মানে সিওপিডি পেশেন্ট, সে সাবা পাচ্ছে এবং সামা পাচ্ছে, সাথে হচ্ছে লাভা পাচ্ছে, হ্যাঁ লাভা পাচ্ছে, এবং স্টেরয়েডও আছে। তারপরও তার হচ্ছে বছরে বছরে লাস্ট ইয়ারে 2 বারের বেশি তার এক্সাজারবেশন হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা মানে গাইডলাইন যে একটা সিওপিডি পেশেন্ট 1 বছরে 2 বারের বেশি যদি রিকারেন্স হয়, অ্যাকিউট এক্সাজারবেশন হয়, এবং সে যদি 3টা গ্রুপের অ্যাটলিস্ট ড্রাগ পায়, লাইক হচ্ছে সালবিটামল পাচ্ছে, স্টেরয়েড পাচ্ছে, তারপর হচ্ছে আমার অ্যান্টিমাস্কারেনিক পাচ্ছে, হ্যাঁ, এই পেশেন্টকে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করব, কে বলতে পারেন? অপশন না দেখে এবার অপশনগুলো একটু দেখেন, কোনটা দিবেন। এলটিওটি দিবেন, মন্টিলুকাস দিবেন, নেবুলাইজার, সালবিটামল, ওমালিজুমাব, রোফ্লুমিলাস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার রফ্লুমিলাস দিতে হবে, হ্যাঁ রফ্লুমিলাস, এটা একদম মুখস্থ করে ফেলবেন। এটা কিন্তু একটা ভালো সিনারিও যে একটা সিওপিডি পেশেন্ট বছরে 2 বারের অ্যাটলিস্ট 2 বার যদি এক্সাজারবেশন থাকে অ্যাকিউট, তার সাথে যদি আমাদের মানে সালবিটামল প্লাস স্টেরয়েড প্লাস হচ্ছে লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং এবং হচ্ছে আমাদের অ্যান্টিমাস্কারেনিক, এগুলো পাওয়ার পরে যদি বছরে 2 বার বা তার বেশি রিকারেন্স হয়, সেই পেশেন্টকে আমাদের পরবর্তী মানে ড্রাগ অফ চয়েস হচ্ছে রফ্লুমিলাস দিতে হবে। Roflumilast should be used in COPD patient who are losing control in the triple inhale therapy. ওরা ট্রিপল থেরাপিটার কথা বলছে, সাথে আরেকটা হচ্ছে আমি যেটা বললাম, বছরে অ্যাটলিস্ট 2 বা তার বেশি তার একটা অ্যাকিউট এক্সাজারবেশনের হিস্ট্রি থাকতে হবে। এই যে দেখেন এখানে একটা কথা আছে এন্ড দিয়ে, যে a person had 2 or more exacerbation in the previous 12 months despite the triple inhale therapy with the long acting antimuscarinic plus anti long acting beta 2 agonist and inhaled corticosteroid, তাদের ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হিসাবে রফ্লুমিলাসটা রাখবো। পরের কোশ্চেনটা আসি আমরা। সো হাউ শুড হি বি ম্যানেজড, কিভাবে আমরা তাকে ম্যানেজ করব, হাউ শুড বি ম্যানেজড। আচ্ছা, বলছে 32-year-old businessman presented with a 1-week history of productive cough of eulosputum, mild wheeze and mild dyspnea আছে, তাহলে eulosputum, wheeze আছে, mild dyspnea আছে। So he has a 2-year back history of smoking, but has otherwise well, তাহলে productive cough, eulosputum, আবার 2 pack year history of smoking, খুব একটা বেশি না। On examination, blood pressure ভালো, heart rate ও ভালো, oxygen saturation 98. On room air, there is the mild wheeze আছে, but his chest is otherwise clear আছে.
হিমোগ্লোবিন, প্লাটলেট, ডাব্লিউবিসি, ওকে, চেস্ট টেস্ট রে বলছে ক্লিয়ার। আচ্ছা, কেমন হলো তাহলে? চেস্ট টেস্ট রেতে ক্লিয়ার, কিন্তু প্রোডাক্টিভ কাফ, মাইল্ড হুইস, মাইল্ড ডিজনিয়া, স্যাচুরেশনও ভালো আছে, হার্ট রেট ভালো আছে, মাইল্ড হুইজ আছে, শুধু প্রোডাক্টিভ কাফ, ব্রঙ্কাইটিস হয়েছে আর কি মনে হয়, যেহেতু লাং ফিল ভালো। আচ্ছা, দেখি ওরা কি বলছে। হাউ শুড হি বি ম্যানেজড? অ্যামোক্সিসিলিন দিবে, অ্যামোক্সিসিলিন, ক্ল্যাভেলোনিক অ্যাসিড, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, কাফ মেডিসিন এন্ড এডিকুয়েট হাইড্রেশন। এডিকুয়েট হাইড্রেশন কি দিবেন? ডব্লিউবিসি বেশি আছে ভাইয়া, আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যবহার ছিলেন। ডব্লিউবিসি 30 না, কিন্তু নিউমোনিক চেঞ্জ তো নাই, অ্যান্টিবায়োটিক দিব কেন? চেস্ট ক্লিয়ার তো। ডব্লিউবিসি তো 13 কি দিতে পারে? অ্যামোক্সিসিলিন। জ্বর আছে কি? জ্বর না, জ্বর নাই। বলে নাই না। কাফ মেডিসিন, অ্যাডিকুয়েট হাইড্রেশন বুঝতেছি না তো কোনটা দিব। ভাইয়া এটা কি অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার কথা বলছেন? কিন্তু নিউমোনিয়া হলে তো আপু অ্যাটিপিক্যাল হোক আর যেটাই হোক, আপনার চেস্টে কিছু নিউমোনিক ফিচার আসবে, অ্যাটলিস্ট নিউমোনাইটিস থাকতে হবে অথবা কনসোলিডেশন থাকতে হবে, অ্যাটলিস্ট। তাহলে কি কাপ ভেরিয়েন্ট অ্যাজমা বা এরকম মাইল্ড হুইজ আসে? মাইল্ড হুইজ আছে, হ্যাঁ। কাফ ভেরিয়েন্ট অ্যাজমা হলে তো আমরা অ্যাটলিস্ট ট্রিটমেন্ট করি, ঠিক আছে। কিন্তু এখানে হাইড্রেশন নিয়ে আসতে আবার দেখি কি দিছে ওরা। এডুকেট হাইড্রেশন করতে হবে। কেন? দ্য সিনারি ইজ অ্যান অ্যাকিউট ব্রঙ্কাইটিস, যেটা চিন্তা করছিলাম, হ্যাঁ, যেহেতু তার চেস্টটা ক্লিয়ার বাট শুধু কাশ আছে, তার মানে ব্রঙ্কাইটিস হয়েছে আর কি, আদারওয়াইজ ওয়েল মেন। দিস ইজ ইউজুয়ালি সেলফ লিমিটিং কন্ডিশন হুইচ রিজলভ উইদাউট অ্যান্টিবায়োটিক উইদিন দ্য 3 weeks। ওকে, দেয়ারফর বেস্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া দিতে হবে এবং হাইড্রেশন মেনটেন করতে হবে। কাফ মেডিসিন আর নট রুটিনলি রিকমেন্ডেড বাই দ্য নার্স, দে আর সাপ্রেস দ্য ন্যাচারাল মেকানিজম টু কিপ দ্য এয়ারওয়ে ক্লিয়ার। আর আমাদের কাছে ব্রঙ্কাইটিসের পেশেন্ট আসলে আমরা কাপ সাপ্রেশন দেই না কমনলি। আর ওরা হচ্ছে যেন কাশি থাকে সেই জন্য কাশ সাপ্রেশন দেয় না, কাশি দিয়া দিয়া পরিষ্কার করবি আর। ওকে, পরেরটা আসি আমরা। Mostly, which of the following is the most appropriate initial treatment for this condition? 51-year-old man referred by her GP with a respiratory outpatient clinic. He has had several episodes of sinusitis over the past 3 years. আচ্ছা, এই রেসপিরেটরি সিস্টেমে সাইনোসাইটিস বললে দুইটা ডিডি মাথায় আনতে হবে। কোন দুইটা ডিডি? অ্যাটলিস্ট দুইটা ডিডি মাথায় রাখতে হবে। জিপিএ আর চার্লস সিনড্রোম অথবা জিপিএ, হ্যাঁ, দুইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, দুইটা যে কোনো একটা আনসার হয় আর কি। কারেন্টলি বিং রেফার্ড টু দ্য প্লাস্টিক সার্জারি অ্যাজ হি ব্রিজ অফ দ্য নোজ এন্ড পার্শিয়ালি কলাপসড। এবার নেজাল ব্রিজ কলাপস আছে, এটা দিয়ে ডায়াগনোসিসে চলে যাওয়া যায়। কি হবে? হ্যাঁ, ওয়াগনার্স তথা জিপিএ। Chest X-ray was performed and 3 weeks ago and showed the 5 nodules, and blood test revealed the hemoglobin 11.6. Creatine হচ্ছে দেখেন বেশি আছে, renal involvement আছে, হিমোগ্লোবিন কমে গেছে কারণ তার হচ্ছে পালমোনারি হেমোরেজ হচ্ছে, হ্যাঁ, এবং রেনাল হেমাচুরিয়া থাকে এবং রেনাল ইনভলভমেন্ট আছে। সো এটা একদম ক্লিন একটা কেস হচ্ছে আমাদের জিপিএ। আচ্ছা, জিপিএ এর ক্ষেত্রে আমরা কোন ট্রিটমেন্টটা দিব? মেথোট্রেক্সেট, সাইক্লোফসফেট, এজাথিওপিন, কর্টিকোস্টেরয়েড, সাইক্লোফসফেট এন্ড কর্টিকোস্টেরয়েড, কোনটা? স্টেরয়েড প্লাস সাইক্লোফসফেট। স্টেরয়েড প্লাস হচ্ছে সাইক্লোফসফেট। ক্যাভিটেশন, হ্যাঁ, আপনার যে জিপি এর ক্ষেত্রে কিন্তু ক্যাভিটারি লেশন হয়, হ্যাঁ, ক্যাভিটারি লেশন হয়। আর এখানে নডিউল আছে, এগুলো হেমোরেজ হইতে পারে অথবা হেমোরেজটা ক্যালসিফাইড হয়ে নডিউল ফর্মেশন হতে পারে, ঠিক আছে।
Which medication can be used to reduce the functional decline in this group of patient? Which medication use? That's a group of people. That's a 54-year-old male is reviewing the respiratory clinic. He originally presented with the progressive shortness of breath and dry cough. তাহলে প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ এন্ড ড্রাই কাপ, এইটা দিয়ে একটা ডিডি বলেন তো কি হবে এটা? Fibrosis, idiopathic pulmonary. পালমোনারি ফাইব্রোসিস। আস্তে আস্তে ফাইব্রোসিস হচ্ছে, প্রোগ্রেসিভ শর্টনেস হচ্ছে, আর ড্রাই কাপ। So while having no other significant history or exposure to the chemical or environmental triggers, he is a non-smoker and doesn't take any medication. Examination is considered with the bilateral inspiratory crackles. There is the evidence of clubbing, একদম clear history বলে দিছে। There is no sign of cardiac failure, saturation 94, FEBC হচ্ছে 70%. So measured on the last appointment. CT বলছে undertaken, concluding bilateral lung volume loss with the more than 5%, honeycombing extensively আছে। আচ্ছা, pulmonary fibrosis তো আছে বুঝলাম। Which medication can be used to reduce the functional decline in this group of patient? তাহলে pulmonary fibrosis patient কে কি জানি দেওয়া হয়? অ্যান্টিফিব্রিলাইটিক। ইরফানাডিন। হ্যাঁ, পিরফেনাডিন আর ডন। নিন্টেডেনিপ, হ্যাঁ, দুইটা ড্রাগই মেইনলি ইউজ করা হয়। হ্যাঁ, পিরফেনাডিন এন্ড নিন্টেডেনিপ। What is the most likely diagnosis? Most likely diagnosis কি? Renal biopsy করছে, তো focal necrosis আছে, recent formation আছে, absence of immunoglobulin deposition on the immunofluorescence, তার মানে recent formation হয়েছে, হ্যাঁ, rapidly progressive চলে আসছে। focal necrosis ও আছে, absence of immunoglobulin। এদিকে সিয়াঙ্কা পিয়াঙ্কা পজিটিভ, ঠিক আছে, ইউরিন আছে, প্রোটিন আছে, আরবিএস আছে, এনা নেগেটিভ। সিয়াঙ্কা পিয়াঙ্কা দুইটাই পজিটিভ, রিসেন্ট ফরমেশন হচ্ছে, ঠিক আছে, নেক্রোসিস আছে, সিআরপি বেশি, ইএসআর বেশি, ভাস্কুলাইটিস এর ফিচার আছে আর কি, ভাস্কুলাইটিস আছে। 49-year-old woman present with a 1-year history of joint pain and intermittent pleuritic rash. So for the last 3 months, she feels fatigue and then the usual with the malaise, fever, and intermittent abdominal pain. পুরাই ভাস্কুলাইটিস এর ফিচার দিছে, জয়েন্ট পেইন, ফ্যাটিক, ম্যালাইস এবং ইন্টারমিটেন্ট অ্যাবডোমিনাল পেইন, মানে মেসেন্টেরিক ইস্কিমিয়া হচ্ছে এদিকে। She had the appendectomy 10 years ago. Beside that, there is no past medical history of significance. So only abnormality is a pleuritic rash involving the claps and thigh, and initial investigation showed normal blood count and impaired renal function and plasma creatinine to 160. ওকে, তাহলে মানে আপনার পিয়াঙ্কা সিয়াঙ্কা পজিটিভ, ভাস্কুলাইটিস এর ফিচার আছে, ঠিক আছে। ডায়াগনোসিস কি হতে পারে? রেনাল ইনভলভমেন্টও আছে। জিপিএ নাকি চার্লস সিনড্রোম নাকি মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস নাকি গুড পাস্চার, কোনটা হবে? মাইক্রোস্কোপিক হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস, এটার মধ্যে দুইটাই পজিটিভ থাকে, ইউজুয়ালি সিয়াঙ্কা পিয়াঙ্কা দুইটাই পজিটিভ থাকে এবং রেনাল ইনভলভমেন্ট থাকবে, সাথে হচ্ছে ভাস্কুলাইটিস এর ফিচার থাকে। সো এই যে এটা মাইক্রোস্কোপিক পলিঅ্যাঞ্জাইটিস। আচ্ছা, পরেরটা আসি আমরা। পরের কোশ্চেনে বলছে হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ কি হবে? বাইকার্বনেট কম, অ্যাসিডোসিস, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা হচ্ছে বেশির দিকে আছে। আচ্ছা, অক্সিজেন আবার বেশি আছে, দেখেন কার্বন ডাই অক্সাইডও বেশি, আবার এদিকে অক্সিজেনও বেশি, কি এক অদ্ভুত কাহিনী। আবার এদিকে পিএইচ হচ্ছে 7.36, ওকে 7.36। 28-year-old patient, accident emergency department has into symptoms of increasing shortness of breath and wheeze and cough. তার মানে একটা অ্যাজমার পেশেন্ট আর কি। দিস ইজ দ্য ফার্স্ট হসপিটাল অ্যাটেন্ডেন্স দ্য অ্যাজমা। ওকে, হয়ে গেছে মোটামুটি। তাহলে একটা অ্যাজমার পেশেন্ট কার্বন ডাইঅক্সাইডটা নর্মাল অথবা নর্মালের চেয়ে বেশি, আপনি কি দিবেন ট্রিটমেন্ট বলেন? আগে ক্লাসিফাই করেন, এটা কি লাইফ থ্রেটেনিং অ্যাজমা নাকি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা?
অ্যাজমার পেশেন্ট অ্যাকিউট কন্ডিশনে আছে, তার কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু 5.98, তার মানে অ্যাসিডোসিসটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, সো কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, অ্যাসিডোসিস আসছে। অ্যাজমার পেশেন্ট ইনভেসিভ ভেন্টিলেশন দিবেন না নন ইনভেসিভ দিবেন? ইনভেসিভ ভেন্টিলেশন, এনআইভি দেওয়া হয় না। হ্যাঁ, অ্যাজমা পেশেন্টকে নন ইনভেসিভ দেওয়া যায় না। আর অ্যাজমা পেশেন্টের যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে অথবা কমও থাকে, টেস্ট নর্মালও থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের লাইফ থ্রেটেনিং অ্যাজমা। ঠিক আছে, লাইফ, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, লাইফ থ্রেটেনিং অ্যাজমা, সো এখানে আমাদের অবশ্যই ইন্টিউবেশন করতে হবে। তাহলে অপশনে তো ইন্টিউবেশন এটা করতে হবে, ক্যারেন্স রিভিউ বাই দ্য অ্যানেস্থেটিস্ট এবং ইন্টারভেনশনিস্ট, কারণ তাদের কাছে পাঠাবো ফর ইন্টিউবেশন এবং ভেন্টিলেশনের জন্য। হ্যাঁ, এই কোশ্চেনটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। সো লাইফ থ্রেটেনিং অ্যাজমা যেটা আমরা জানি যে নর্মাল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি হয়, সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং অ্যাজমা ইন্ডিকেট করে। স্পেশালি সাইলেন্ট চেস্ট, ব্রেডিকার্ডিয়া, হাইপোটেনশন, এই কথাগুলো ইম্পর্টেন্ট। আর এখানে থাকে টেকিপনিয়া, টেকিকার্ডিয়া, সিভিয়ার এজমাতে, একিউট সিভিয়ারে। স্পেশাল কথা হচ্ছে একিউট সিভিয়ারের ক্ষেত্রে ক্যান নট কমপ্লিট ওয়ান সেন্টেন্স। হ্যাঁ, এই কথাটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। একটা আইপি ম্যাগনেসিয়াম কখন আমরা দিব এর ক্ষেত্রে? একিউট সিভিয়ার অ্যাজমাতে যখন আপনার মোটামুটি একটা পেশেন্টকে নেবুলাইজেশন দিলাম, একটা পেশেন্টকে আমরা অ্যাজমা পেশেন্টের স্টেরয়েড দিলাম, সালবিটামল দিলাম, ঠিক আছে, দেওয়ার পরও যদি মানে স্টেবল না হয় একিউট অ্যাজমার পেশেন্ট, তখন আমরা হচ্ছে অ্যান্টিমাস্কারিনিকও দেওয়ার পরও যদি কন্ট্রোল না হয়, তখন হচ্ছে আমরা আইবি ম্যাগনেসিয়ামটা দিই। সাধারণত এটা ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ, ব্রঙ্কো ডায়ালেটর। Okay. So 30-year-old man present to the ED with the severe shortness of breath, cough and ongoing weight loss. So he has past medical history of asthma and nasal polyp. He has seen the general practitioner 3 times in the last 6 months. Chest inspection has given antibiotics. Given the underlying diagnosis, what do you expect to see on his blood result? এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে শর্টনেস অফ ব্রেথ এবং কাশি আছে, তার সাথে হচ্ছে ওয়েট লস আছে, এবং এখানে অ্যাজমার মতো একটা ফিচার বাট সাথে নেজাল পলিপ আছে। কি হতে পারে ডায়াগনোসিস? আমি একটা বলে দিই, যেমন ওয়েট লস, এটা ইন্ডিকেট করাচ্ছে ভাস্কুলাইটিস আছে। হ্যাঁ, ইন্ডিকেট করাচ্ছে। ওকে, 2 নম্বর কথা হচ্ছে গিয়ে পেশেন্টের মানে কাশ আছে, সাথে শর্টনেস অফ ব্রেথ আছে। কাশ এবং শর্টনেস অফ ব্রেথ, কিন্তু তাকে অ্যান্টিবায়োটিক দিছিল, খুব একটা কাজ হয় না, ইমপ্রুভমেন্ট হয় নাই। তার অ্যাজমার মতো ফিচার আছে, সাথে হচ্ছে নেজাল পলিপ আছে। কি বলা যায়? চার্লস স্ট্রস সিনড্রোম। এক্স্যাক্টলি, এটা হচ্ছে চার্লস সিনড্রোম, ওয়ান কাইন্ড অফ ভাস্কুলাইটিস। হ্যাঁ, ইসোনোফিলিক ভাস্কুলাইটিস একটা ডিসঅর্ডার আর কি। হ্যাঁ, কাইন্ড অফ। সো এটা হচ্ছে চার্লস সিনড্রোম। একটা হচ্ছে আমাদের ড্রাই কাফ করে মেইনলি, ঠিক আছে, অ্যাজমার মতো ফিচার থাকবে, নেজাল পলিপ বা সাইনোসাইটিস থাকে, এবং পেশেন্ট গুলার কিন্তু ইসোনোফিলিয়া থাকে, যেটা হচ্ছে বলা হয়ে থাকে পেরিফেরাল ইসোনোফিলিয়াটা মোর দেন 10% হয়, এবং সাথে হচ্ছে রেনাল ইনভলভমেন্ট থাকে, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স অথবা পলিনিউরোপ্যাথি ফিচার থাকে চার্লস সিনড্রোমের ক্ষেত্রে। সো মেইনলি, এবং ইসোনোফিল কাউন্টটা কিন্তু এখানে প্যাথোগনোমিক মোর দেন 10% বাড়ে আর কি। তাহলে এখানে কোন জিনিসটা রেস করবে আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ইসোনোফিল কাউন্টটা হচ্ছে রেস করবে মোর দেন 10%। অ্যাজমা, ব্লাড ইসোনোফিলিয়া, হ্যাঁ, নেজাল প্যারানেজাল সাইনোসাইটিস, মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স। ইম্পর্টেন্ট আরেকটা কথা হচ্ছে প্রিয়াঙ্কা পজিটিভ থাকে 60% কেসে। হ্যাঁ, এটা কিন্তু মানে মনে থাকে না। What is the next appropriate step in his management? Next appropriate step কি নিব আমরা? Okay, investigation procedure. 66 years old man presented with 2 episodes of mild hemoptysis in the past 3 months. Hemoptysis নিয়ে আসছে, বয়স কিন্তু বেশ ভালোই। He also had the lost 5 kilo weight in the past 3 months. আচ্ছা, ক্যান্সারের মধ্যে কোন ক্যান্সার হইতে পারে এটা? খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়েছে, তাই না, 3 মাসে।
small cell lung cancer. Small cell lung cancer হওয়ার possibility বেশি, হ্যাঁ? So যেহেতু rapidly মানে এটা develop করছে, he was a smoker with a 50 pack year history smoking, social drinker. He was actively mobile and no significant past medical history. A clinical examination revealed no abnormality except clubbing. So CT তে বলছে show 4 centimeter mass in the right upper loop, periphery shows the chest wall and enlarged in the hilar lymph node 2 centimeter আছে, and subcarinal হচ্ছে 2 centimeter lymph node আছে। তার মানে মাস হচ্ছে 4 সেন্টিমিটার, কিন্তু লিম্ফ নোড সব ইনভলভমেন্ট হয়ে গেছে। প্যাট স্ক্যান করছে ডান, which show the standard uptake value, মানে আপটেক নিছে 20 of the lung masses, অনেকগুলো, maximum 20 of the lung masses. The ipsilateral hilar and subcarinal lymph node are also found in the fluorodeoxy habit, মানে প্যাট স্ক্যানে পাওয়া গেছে। There is no evidence of the distant metastasis. What is the next appropriate step in his management? Next appropriate কি করব? CT guided biopsy of the lung mass, ultrasound guided biopsy of the lung mass, flexible bronchoscopy biopsy of the lung mass, endobronchial ultrasound guided mediastinal lymph node sampling, video assistant beds biopsy of the mediastinal lymph node. কোনটা করতে পারি? Endoscopic guided mediastinal lymph node sampling করব নাকি CT guided biopsy of the lung mass করব? Endoscopic ভাইয়া। হ্যাঁ, দুটার মধ্যে মোর কমফোর্টেবল হচ্ছে এন্ডোস্কোপিক। হ্যাঁ, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেড করে মিডিয়াস্টিনাল যে ম্যাস আছে, লিম্ফ নোড আছে, সেখান থেকে স্যাম্পল। So this is probably stage 3A lung cancer. So diagnosis staging has to be confirmed by the tissue sampling. So an EBUS guided mediastinal lymph node sampling provides the diagnosis and staging in a single step, whereas CT guided ultrasound guided or the bronchoscopic biopsy of the lung mass yield only tissue diagnosis, not staging. However, possible mainly intensive procedure should be undertaken first for the mediastinal lymph node sampling. That first হচ্ছে mediastinal lymph node sampling টা করব before embarking into the more invasive procedure like হচ্ছে beds. Okay, পরের কোশ্চেন আসি। What is the likely cause of our hypertherapeutic theophylline level? তাহলে থিওফাইলিন লেভেল বাড়ার কারণ কি? সিপ্রোফ্লক্সাসিন, সিম্বাস্টাটিন, স্মোকিং, অ্যালকোহল, বিনস, আর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এখান থেকে বলেন কোনটা থিওফাইলিন লেভেলকে বাড়ায় দেয়? থিওফাইলিন হচ্ছে Smoking. এনজাইম ইনডিউসার, হ্যাঁ, দ্বারা সরি মেটাবোলাইজ হয় আর কি থিওফাইলিনটা। হ্যাঁ, বায়া যেটা বলে স্মোকিং, হ্যাঁ, স্মোকিং হচ্ছে P450 এনজাইমকে ইনডিউস করে। তো এটা ইনডিউস করলে থিওফাইলিনের মেটাবলিজম হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে, মেটাবলিজমটা বেড়ে যায়, যার জন্য থিওফাইলিনের লেভেল হচ্ছে কমে গেছে আর কি, কমে গেছে। এটা হচ্ছে স্মোকিং হবে আনসার। সো কারেন্ট স্মোকিং লিভার এনজাইম ইনডিউস করে, সো আলটিমেটলি হচ্ছে আমাদের থিওফাইলিন যেটা, এটা হচ্ছে মেটাবোলাইজ হয়ে যায়, সেই জন্য হচ্ছে থিওফাইলিন বা অ্যামাইনোফাইলিন এজ এ ডোজ গুলো হচ্ছে বেশি দিতে হয়। আচ্ছা, what is the most appropriate initial management? Most appropriate. Okay, so এখানে 22 years old male with the no significant past medical history present with the forward history of chest pain and breathlessness. হ্যাঁ, সাথে হচ্ছে দেখেন নিউমোথোরাক্স আছে, তার রিম অফ ইয়ারটা হচ্ছে 1.8 সেন্টিমিটার। তাহলে 2 এর কম, কি করব জানি আমরা এখন? Aspiration ভাইয়া। হ্যাঁ, এক্সপিরেশন করব, সো প্লুরাল এক্সপিরেশন। What is the most likely diagnosis জানতে চাইছে? Most likely diagnosis. আচ্ছা, most likely diagnosis কি হতে পারে? 21-year-old man admitted with the specialist burn unit with the severe burn following the house fire. He is hemodynamically stable and received IV fluid and oxygen. So আপনার এই রেসপিরেটরি সিস্টেমে যেহেতু আমরা পড়তেছি, এখানে যেহেতু একটা সিভিয়ার বার্নের কথা বলছে,
সিভিয়ার বার্নের পরে যে জিনিসটা বেশি হয়ে থাকে, কোনো পেশেন্ট যদি রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে পেশেন্টটা যদি আসে, কি চিন্তা করতে পারি আমরা? ARDS, acute respiratory distress. এক্স্যাক্টলি, এটা হচ্ছে এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ বার্নের পরে পালমোনারি ইডিমা হয়। সো আলটিমেটলি এটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হিসাবে প্রেজেন্ট করে আর কি। আমরা একটু সিনারিটা পড়ে ফেলি কিভাবে ওরা সাজাইছে। 3 days after his admission, he develops acute ulcer, shortness of breath. এই যে 3 দিন পরে এটা শুরু হয়েছে। His only past medical history reported in hay fever and child, and his mother has relapsing remitting multiple sclerosis. So he smoked 1 to 2 roll up cigarettes per week and did not drink any alcohol. His observation include respiratory rate হচ্ছে 28 breath per minute, oxygen saturation 91, 12 liter of oxygen, a heartbeat হচ্ছে 112 beat per minute, and blood pressure হচ্ছে 114/78. His temperature 36.9. Examination দেখেন স্যাচুরেশন কিন্তু কমে গেছে, 12 লিটারও কিন্তু আমার স্যাচুরেশন মানে কম। Widespread crackles of the both lung fill, এবং চেস্ট আছে বায়োলেটারাল ইনফিল্ট্রেট। বায়োলেটারাল এই পালমোনারি ইডিমা তো ইনফিল্ট্রেশনের মতো ফিচার আছে, বা বায়োলেটারাল অপাসিটি ডেভেলপ করে আর কি। সো এটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে এটা খেয়াল রাখবেন যে একটা বার্নের পেশেন্ট, অথবা স্পেশালি কোনো প্যানক্রিয়াটাইটিসের যদি পেশেন্ট হয়, অথবা যদি সেপসিসের কোনো পেশেন্ট থাকে, হ্যাঁ, এই পেশেন্ট গুলো স্পেশালি আপনার যদি হঠাৎ করে 2 দিন বা 3 দিন পরে শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে এবং অক্সিজেন পাওয়ার পরও স্যাচুরেশন কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তা করবো। তো ব্লাড ট্রান্সফিউশন দিছে, হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন দিলে এটা হয়, তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করবো এটা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের পেশেন্টকে অবশ্যই আমাদের অক্সিজেন দিতে হবে, কারণ এখানে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়। সো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যায়, অক্সিজেন দিতে হবে। অক্সিজেনের কাজ না হলে সিপাপ দেয়, সিপাপে কাজ না হলে ইন্টুবেশন ভেন্টিলেশন দেয়। তবে চয়েস অফ ইন্টারভেনশন হচ্ছে ইন্টুবেশন এন্ড ভেন্টিলেশন। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। ইনফেকশন, সেপসিস, নিউমোনিয়া, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন, ট্রমা, স্মোক ইনহেলেশন যদি হয়, মানে বার্নের পেশেন্ট গুলো স্মোক ইনহেলেশন করে, একিউট প্যানক্রিয়াটাইটিস হয়, কার্ডিও পালমোনারি বাইপাসের কোনো সার্জারি থাকলে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। ওকে, আর ইউজুয়ালি ডিজনি এলিভেটেড রেসপিরেটরি রেট, বায়োলেটারাল লাং ক্র্যাকলস থাকবে, লো অক্সিজেন স্যাচুরেশন থাকবে। ম্যানেজমেন্টে মেইনলি আইটিইউতে ইন্টুবেশন এন্ড ভেন্টিলেশন করে হচ্ছে ম্যানেজমেন্ট করা হয়ে থাকে আর কি। What other initial investigation would you perform to help reach a diagnosis? Help to reach a diagnosis. 75 years old male is seen in the respiratory clinic with a 3-month history of productive cough, weight loss, and drenching night sweat. কি হতে পারে? ড্রেন্সিং নাইট ওয়েট, 3 মাস ধরে কাশ, ওয়েট লস আছে, কি হতে পারে? Abscess, lung abscess. 3 মাস ধরে কাশ, নাইট সোয়েট, ওয়েট লস, অ্যাবসেস বলবেন? 3 মাস TB, tuberculosis. tuberculosis or possibility বেশি। Okay, he reports that the producing approximately 1 cup of green sputum each day and lost 4 kilo to weight during the same duration. He smoked 20 cigarettes per day since 15 years old. He has traveled abroad and 2 years ago. Visiting family at the North America, GP performed routine blood tests which are unremarkable. HIV test negative. Several sputum samples have been sent the routine microscopic culture sensitivity growing only normal respiratory flora. আচ্ছা, তাহলে দেখেন কালচার সেন্সিটিভিটি কিন্তু মাইক্রোস্কোপিতে কিন্তু কিছু পায় নাই। আমরা আবার সাসপেক্ট করতেছি টিবি হতে পারে যে ফলোইং দ্য নরমাল চেস্ট এক্স-রে, perform high resolution CT scan. This demonstrates the right middle lobe and left lower lobe bronchiectasis with multiple nodule in the both lung. Okay, so এটা কি টিবি হতে পারে? জি ভাইয়া, পোস্ট টিবি ব্রঙ্কিওলটেসিস। হ্যাঁ, পোস্ট টিবি ব্রঙ্কিটিস হতে পারে, অথবা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া আছে না, ঠিক আছে, সেগুলো তো ইউজুয়ালি কালচারে অনেক সময় আসে না ম্যাক্সিমাম টাইম। সো ওইগুলা দিয়ে হতে পারে, যেহেতু ব্রঙ্কিটিসের মতো একটা কন্ডিশন এখানে চলে আসছে, মাল্টিপল নডিউল আছে, যেটা পোস্ট টিবি বা কারেন্ট টিবির ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, অথবা অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেয়ে থাকি, যেহেতু তার 3 মাস ধরে কাশ, ওয়েট লস এবং ড্রেন্সিং নাইট সোয়েটস আছে। So what other initial investigation would you perform to help the reach a diagnosis? কি করতে পারি? Sweat test, PET CT, repeat the HRCT, sputum for acid fast bacilli, bronchoscopy and biopsy. Yeah, কোনটা করব? কাশ আছে,
ব্রঙ্কোস্কোপি আমরা ব্রঙ্কোস্কোপি করে আমরা কিছু নিব না, ইনিশিয়ালি এত ইনভেসিভে যাব না। আপনার টিবি, নম্বর এপি হ্যাঁ স্পোটাম এফবি এটা খুবই ভালো একটা ইনভেস্টিগেশন, হ্যাঁ খুবই ভালো, যেহেতু তার প্রোডাক্টিভ কাপ আছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যাক্টিভ টিবি, হ্যাঁ অ্যাক্টিভ টিবির পেশেন্ট। সো আমরা হচ্ছে এটাই করবো, স্পোটাম ফর এফবি করবো। সো এখানে মেইনলি হচ্ছে নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়া আর কি, হ্যাঁ অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া যেগুলো সেটা। সো এখানে বলছে যেটা যে লেটার দিস মোর appropriate here given the radiological findings on the HRCT which are classically in the atypical microbacterial infection এর ক্ষেত্রে এই ধরনের পাওয়া যায়। This question tests your understanding of the common presentation of the pulmonary non-tuberculous microbacteria infection in the immunocompetent individual. So NTM infection is known. HIV population is becoming increasingly common and is often challenging diagnosis to make due to the environmental nature of NTM. Okay. আসলে পাস মেডিসিন অনেক বড় বড় কোশ্চেন থাকে, তো কিছু এত বড় কোশ্চেন খুব দেয় না, কারণ পড়েও তো শেষ করতে হবে পরীক্ষায়। ফার্স্টলি হাউ উড ইউ, তবে এগুলো হচ্ছে আপনি র্যাপিডলি ডায়াগনোসিস করার একটা ভালো অপশন আর কি, হ্যাঁ ছোট কোশ্চেন গুলো আরো খুব আর্লি ডায়াগনোসিস বা ম্যানেজমেন্ট প্ল্যানে যাওয়া যায়, বড় কোশ্চেন পড়লে এটা একটা ভালো। ফার্স্টলি হাউ উড ইউ অ্যাড নন ইনভেসিভ সেটিং, নন ইনভেসিভ সেটিং আমরা কততে দিই? আইপাপ জানি কত রাখি মনে আছে? নন ইনভেসিভ 10 है কত? 10 to আচ্ছা আমার কথা মনে হয় একটু শুনতে পাননি আপনারা, তো আমি যেটা বলছিলাম যে এখানে সেটিং এ একটা ফিগার দাঁড়া করাইছে। এমনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে আইপাপ আমরা হচ্ছে রাখি হচ্ছে নর্মালি কততে জানি, কেউ বলতে পারেন 10 আইপাপ থেকে কততে রাখা হয়? আইপাপটা হচ্ছে ইউজুয়ালি আমরা হচ্ছে 11 থেকে 15 এর মধ্যে রাখি। আর ইপাপ যেটা 3 থেকে 5। increase IPAP ঝামেলা হয়ে যাচ্ছে নেটওয়ার্কে। আমাকে শুনতে পাচ্ছেন এখন?
হ্যাঁ, শোনা যাচ্ছে। মাঝখানে নেটের ঝামেলা করতেছে অ্যাকচুয়ালি। ওকে, যেটা বলছিলাম তাহলে আমাদের সেটিংস অনুসারে সেটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেসার ইপিএফ যেটা এটা হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার রাখবো। আর ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেসার যেটা আইপিএফ সেটা হচ্ছে আরসিপি বলছে যে 10, আসলে 10 না, বিটিএস গাইডলাইনেতে মেইনলি ফলো করা হয় 12 থেকে 15 রাখবো। সো অ্যাটলিস্ট পেশেন্ট হচ্ছে যেহেতু 10 পাইছিল তাকে 2 বাড়ায়া 12-তে নেওয়া হয়েছে আর কি। তখন তাহলে দেখা যাবে যে তার স্যাচুরেশন যেটা ছিল 88%, এটা আরো আলটিমেটলি বাড়বে, কারণ বেশি পরিমাণে এয়ার তখন হচ্ছে লাং এর মধ্যে যাবে। ওকে, পরের কোশ্চেন আসি আমরা। বলছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ হিজ সিমটম। মোস্ট লাইকলি কজ অফ হিজ সিমটম কি হতে পারে? 74-year-old ex-minor is review in the respiratory clinic. Ex-minor review in the respiratory clinic with a 4-month history of episodic dyspnea and dry cough. The attacks last for several days at a time and are accompanied by fever, malaise, chest tightness. Fever, malaise, chest tightness. He recovered from the most recent episode of the 2 weeks ago, and his past medical history is unremarkable, and he states that he is generally well between the episode. He does not report some long-standing shortness of breath on exertion, but he has been stable for the past 6 years, and he estimates his exercise tolerance at 20 years. So he worked as a minor until the early 1918s, and that's retired as a plumber. Plumber হিসেবে সে রিটায়ারমেন্টে গেছে। He continued to work until his retirement in the early 2000. Okay, he now enjoys housing pigeon in his back garden. তাহলে দেখেন একদিকে বয়লার, প্লাম্বার, আবার হচ্ছে মাইনার, আবার এদিকে আছে পিজন। He does not smoke. Examination respiratory rate is 14, saturation 95. Bromare, his finger are clubbed. তাহলে finger clubbing কিন্তু positive আছে। Bibasal crackles on auscultation of the chest is hard sound and dull with the nail added. And HRCT scan of the thorax reported showing the subpleural bibasal reticular opacities with some evidence of honeycombing, but no appreciable ground glass opacities. তাহলে honeycombing আছে, subpleural bibasal reticulation আছে, আর ground glass opacity এখনো ডেভেলপ করে নাই। What is the most likely cause of the symptom? Asbestosis, hypersensitivity pneumonitis, silicosis, cold worker pneumoconiosis, idiopathic pulmonary fibrosis. একটা যদি বাদ দিই, হ্যাঁ, ওরা প্লুরাল থিকেনিং এর কথা কিছু বলে নাই, তাহলে কি অ্যাসবেস্টোসিস আমরা বাদ দিতে পারি না? এটা বাদ দিতে পারি। তাহলে কি সিলিকোসিস করবো? অ্যাটলিস্ট এক্সেলড হাইলার লিম্ফ নোড এনলার্জমেন্ট এই কথাটা আসবে, ওরা এটা দেয় নাই, বাদ। হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস, এটা একটা থাকতে পারে ডিডি, কারণ এখানে অপাসিটিস এর কথা বলা আছে, রেটিকুলার বাইবেজাল অপাসিটি শোয়িং করতেছে, বাট হানিকম্বিং আছে, কিন্তু এখন গ্রাউন্ড গ্লাস আসে নাই। যেহেতু গ্রাউন্ড গ্লাস আসে নাই সেহেতু ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস আমরা বলবো না, এটাও বাদ। কোল ওয়ার্কার নিউমোকনিওসিসের ক্ষেত্রে অবশ্যই পালমোনারি ফাইব্রোসিস নিয়ে আসে পেশেন্ট গুলো ইউজুয়ালি। তো এটা এখনো মানে পালমোনারি ফাইব্রোসিস ফিচার ডেভেলপ করে নাই। তো পালমোনারি ফাইব্রোসিস হোক অথবা যে কোনো একটা ইনফ্লামেটরি কন্ডিশন হোক, তাদের ইনিশিয়াল যে কন্ডিশনটা থাকে সেটা হচ্ছে নিউমোনাইটিস। লাইক নিউমোনিয়ার যদি পেশেন্ট হয়, মানে কোন একটা লাংসে একটা প্যাথোলজি শুরু হয়েছে, সেটাকে রেডিওলজিস্টের ভাষায় বলে আর কি যে নিউমোনাইটিস হয়েছে, অ্যাকিউট ইনফ্লামেটরি নিউমোনাইটিস, এই শব্দটা ওরা সবচেয়ে বেশি ইউজ করে আর কি। তো এখানে যেহেতু তার এক্সপোজারের হিস্ট্রি আছে, পিজন সিটাকোসিস রিলেটেড থাকতে পারে, অথবা তার প্লাম্বার রিলেটেড হতে পারে, অথবা মাইনর হিসাবে হতে পারে, ঠিক আছে। সো তার যেহেতু একটা এক্সপোজারের হিস্ট্রি আছে, সো এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিলেটেড করেছে। সেই জন্য আমরা এটা যেহেতু এটা আর্লি পয়েন্ট, সো আমরা নিউমোনাইটিস বলতে পারি।
The key to successfully answering this question is appropriate. That is the asking you the explain his symptoms rather than the examination and investigation findings. MRCP question often include varying amounts of distressing information in order to stimulate the complexity of the clinical practice. Although this case, there is the enough information in the opening paragraph to make the diagnosis irrespective confounding information presented the rest of the dignity. Okay. পরের কোশ্চেনটা আসি আমরা বলছে which of the following therapies have been shown to most likely decrease overall activity of ARDS? Which of the following therapies have been shown the most likely decrease overall mortality of ARDS? Most likely decrease overall mortality of ARDS কোনটা হবে? আমরা এটা একটু নিজেরা পড়ি অপশনগুলো। হ্যাঁ, প্রোন পজিশনে রাখা হয়, ঠিক আছে, যেন বেশি অক্সিজেন নিতে পারে। বেশি স্পিডে অক্সিজেন দেয় যেন নাইট্রিক অক্সাইডটা বা নাইট্রোজেনটা বের হয়ে যায়। ইউজ করা যায়। ওকে, কোনটা হতে পারে? বি মনে হচ্ছে। Overall mortality decrease. আচ্ছা, ওভারঅল মর্টালিটি ইনফ্লামেটরি প্রসেসের সাথে রিলেটেড। গ্লুকোকর্টিকয়েড কি এআরডিএস ইউজ করে? আমি তো জানি না, কোথাও তো দেখি নাই। জানেন কি? এটা হইতে পারে গ্লুকোকর্টিকয়েড তার ওভারঅল ইফেক্ট এআরডিএস এর মধ্যে নাই। ভাই অ্যানাবলিক স্টেরয়েড গুলোতে ইউজ করা হয় এআরডিএস এ। হ্যাঁ, অ্যানাবলিক স্টেরয়েড। জি ভাই, অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করা যায়। আচ্ছা, অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করা যায়। আচ্ছা, তাহলে এটা জানি না, এটা ইমপ্লিমেন্টেশন লো টাইডাল ভলিউম ভেন্টিলেশন প্রোটোকল। এটা দিলে মর্টালিটি বাড়ে, কারণ নাইট্রিক অক্সাইডটা বের করে দেয়। অ্যাগ্রেসিভ ডায়ালিসিস তো ইউজ করি টু রিডিউস দ্য পালমোনারি এডিমা এন্ড ভাস্কুলার কনজেশন। দেখি কি দিছে। আর বলো গ্লুকোকর্টিকয়েড টু দিস পয়েন্ট have not been shown to help the patient in acute phase of ARDS. The acute phase of ARDS এ গ্লুকোকর্টিকয়েড দিয়ে লাভ হয় না কয়েকটা। There is some evidence that they may help to fibroproliferative stage but not acutely. তাহলে আর্লি বা একিউট কন্ডিশনে দেয় না, কিন্তু পরে দিতে পারে, সেটা ফাইব্রোপ্রলিফারেটিভ যে স্টেজ থাকে সেখানে। আচ্ছা, বিয়ের ক্ষেত্রে যেটা বললো ফ্রন্ট পজিশনে রাখা হয়, this is true as is there of yet no good evidence showing the improved overall mortality. আচ্ছা, সি যেটা সেক্ষেত্রে ARDS causes severe hypoxemia, almost always require the invasive artificial ventilation. এটা আমরা জানি অক্সিজেন দিতে হবে হাই ফ্লো। However, the mechanical ventilation itself can injure the damaged lung, causing the ventilation induced lung injury. The main goal of treatment is to minimize any additional damage while maintaining the adequate gas exchange. This has been effectively done by the maintaining the low tidal volume ventilation. ম্যাটারনালিস এগুলোতে ওরা এগুলো জানতে পারছে, বুঝতে পারছে। নাইট্রিক অক্সাইড ডাজ ইমপ্রুভ দ্য পার্শিয়াল প্রেশার অক্সিজেন FiO2 রেশিও বাট নট শোন টু ইমপ্রুভ দ্য সার্ভাইভাল।
Acha. Since the infiltration of the ARDS is primarily inflammatory, diuretics are not particularly effective. Inflammatory, so diuretics they are particularly not effective. Okay. What is the most likely diagnosis? Most likely diagnosis. 27-year-old non-smoker Chinese lady present with the emergency department with sudden onset left pleuritic chest pain and shortness of breath. She explained that she has suffered from the gradual deterioration in her exercise tolerance over the last year. Chest tests demonstrate the large pneumothorax that is aspirated successfully. Repeated chest tests show the resolution of the pneumothorax, but reticulonodular change in the base bilaterally. Chest X-ray, there was a cystic change in the lung base with the minimal left-sided pleural effusion. Cystic change আছে পালমোনারি অর্থাৎ লাংসের মধ্যে সিস্টিক চেঞ্জ কথাটা যদি আসে একটা কথা মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে আমাদের টিউবারাস স্ক্লেরোসিসের সাথে রিলেটেড। মনে আছে কি কোন জিনিসটা? টিউবারাস স্ক্লেরোসিসের সাথে রিলেটেড লিম্ফেঞ্জিও লিওমায়োমাটোসিস, তাই না? লিম্ফেঞ্জিও লিওমায়োমাটোসিস, এটার ক্ষেত্রে মানে সিস্টিক চেঞ্জটা মেইনলি থাকে। ওকে, সো এখানে তাহলে অপশনগুলো একটু দেখি আমরা। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? নিউরোফাইব্রোমাটোসিস, অ্যালভিওলার প্রোটিনিওসিস, ল্যাঙ্গারহ্যান্স সেল হিস্টোসাইটোসিস, লিম্ফেঞ্জিও লিওমায়োমাটোসিস। এই যে এটাই, হ্যাঁ, লিম্ফেঞ্জিও লিওমায়োমাটোসিস। এটা হচ্ছে মেইনলি সিস্টিক চেঞ্জ ইন দ্য লাং বেস, মিনিমাল লেফট সাইডেড প্লুরাল এফিউশন। এই কথাটাতে মেইনলি হচ্ছে এটা ডায়াগনোস করা যায়। আরটা যেটা বলছে রিপিটেড চেস্ট টেস্ট শো দ্য রেজলিউশন অফ দ্য pneumothorax, reticulonodular change in base of the bilaterally reticulonodular shape রয়েছে। Okay, the lymphangioliomyomatosis affect the premenopausal woman, causing the proliferation of the atypical smooth muscle cell in the lung, lymphatics and uterus, most likely caused by estrogen. The estrogen দ্বারা এটা হয়ে থাকে atypical smooth muscle cell in the lungs, lymphatics, uterus. আচ্ছা, সো এখানে দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টিউবারাস স্ক্লেরোসিস এর সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকে, বা রেনাল এনজিও মায়োলাইপোমার সাথে এটা রিলেটেড থাকে, যেটা হচ্ছে আমরা টিউবারাস স্ক্লেরোসিসের ক্ষেত্রে পেয়ে থাকি আর কি। Presentation in which dyspnea due to the progressive interstitial lung disease, pneumothorax or chylous pleural effusion. Lung damage is the similar to the emphysema with the pulmonary function test showing the reduced FEV1, TLCO, KSU with increased TLC. What is the most appropriate additional medication? Most appropriate additional medication কি দিতে পারি আমরা? So এখানে 66 years old gentleman with the diagnosis of COPD is reviewed in the clinic. He complains of persistent breathlessness on exertion. There is no significant history of cough. Persistent breathlessness on exertion. আচ্ছা, এদিকে COPD পেশেন্ট saturation 90%, FeV1 2.8 লিটার, FBC হচ্ছে 2.8 লিটার, আর FeV1 হচ্ছে 1.47, রেশিও হচ্ছে 53। ওকে, আচ্ছা, looking back into his notes, you note that significant 20% diurnal variation. I have noted the peak flow. তার মানে দেখেন তাহলে একটা COPD পেশেন্ট 20% diurnal variation আছে, asthma like feature আছে। Patient is currently prescribed short acting beta 2 agonist salbutamol পাচ্ছে আর কি, and combination inhaler long acting beta agonist B2 and corticosteroid। তাহলে কি কি পাচ্ছে? short acting beta 2 agonist along with the combination inhaler containing long acting beta 2 agonist and corticosteroid. So what is the most appropriate additional medication আমরা কি দিতে পারি? Inhaled, হ্যাঁ হ্যাঁ, কোনটা দিব? লাস্ট লাইনে বাকি আছে ভাইয়া, ট্রাইটোপিয়াম দিব। তাহলে পেশেন্ট সাবা পাচ্ছে, ঠিক আছে, সাবা পাচ্ছে, লাবা পাচ্ছে, আইসিএসও পাচ্ছে, স্টেরয়েডও পাচ্ছে, বাকি আছে সামা, ঠিক আছে। সামা নাকি লামা ভাইয়া? সামা তো দেওয়া যায়, লামাও দেওয়া যায়,
হুম সামা তো অর, তাই না? অর দিলে ইনিশিয়াল তো সাবা তো অ্যাড করছে, ঠিক আছে, ইয়ে হবে লামাই হবে লাস্ট পয়েন্টে আর কি। লাবা যেহেতু আছে তাহলে লামা হবে। লামা হিসেবে আমাদের তাহলে কোনটা আসতেছে? প্রথমটাই তো ইনহেল ট্রাইট্রোপিয়াম, প্রথম যেটা ট্রাইট্রোপিয়াম লামা। সো এটা হচ্ছে লাস্ট স্টেজে যেটা আমরা জানি, সেটা হচ্ছে এখানে এই স্টেজে তো পেশেন্ট তো সাবা পাচ্ছিল, লাবা পাচ্ছিল, স্টেরয়েডও পাচ্ছে, সো বাকি ছিল লামা, সো লামা পাবে অ্যাজ এ ট্রাইট্রোপিয়াম। বাবরে। আচ্ছা, given the likely diagnosis, which of the following spirometry result would you expect? 76 years old woman present with the clinic with the shortness of breath, and he has been progressing over the last 18 months and associated with the non-productive cough. তাহলে dry cough, progressive shortness of breath, ঠিক আছে, মানে 18 মাস ধরে তার shortness of breath আস্তে আস্তে বাড়তেছে along with dry cough। তাহলে কি হতে পারে ডিডি? একটা fibrosis, ফাইব্রোসিস, তাই না? পালমোনারি ফাইব্রোসিস হবে। So she is still able to complete her usual day-to-day tasks, but struggle to more exertional activities and or gardening. আচ্ছা, ওকে। পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে AFP-B1 আর FBC রেশিও কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে। এখন দেখেন এই চারটা অপশনের মধ্যে আপনার বেশি AFP-B1 আর FBC রেশিও আছে কোনটাতে? বেশি আছে কোনটাতে এটা ধরেন? 2 আর 5, মানে বি আর ই। বি আর ই, ঠিক আছে, এটাতে আছে এটাতে আছে, ওকে। এবার ক্যাসিও বা ডিএলসিও ফাইব্রোসিসের ক্ষেত্রে কমে না বাড়ে কলাপস ফাইব্রোসিসে? কমবে। কমবে, ঠিক আছে, কমবে। এখানে দেখেন ডিএলসিও লাস্টের অপশন দিছে 120, তার মানে এখানে বেশি দেখাইছে, হ্যাঁ এটা হবে না। আর এখানে ডিএলসিওটা কম দেখাইছে, তাহলে এটাই হবে আনসার, তাই না? যেহেতু ফাইব্রোসিসের ক্ষেত্রে ডিএলসিও বা ক্যাসিও কমে, সো 75% আছে প্রেডিক্টেড, আর রেশিও হচ্ছে বাড়ে 81%, সো এটা হচ্ছে আনসার। আর এখানে রেশিওটা ওরা বাড়াই দিছে, কিন্তু আপনার এক্সচেঞ্জ রেশিও যেটা, এটা হচ্ছে এখানে ওরা বাড়াই দিছে, সো এটা হবে না, তাহলে আনসার বি হবে। এই যে 81% আগে 75% আর প্রেডিক্টেড। এই ধরনের কোশ্চেন গুলো একটা কি পয়েন্ট ধরবেন, ধরে তারপরে এক্সক্লুশন করে আগে যাবেন আর কি, তাহলে আনসার মিলে যায় খুব ইজিলি। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা চলে আসি। বলছে 56 years old woman present with the clinic for review following the investigation of MDT discussion. He has chronic exertional dyspnea following the restrictive pattern detected on spirometry and changed the higher HRCT scanning, and he is diagnosed with idiopathic pulmonary fibrosis. What medication can be used to modify the disease progression? Okay, কোন মেডিসিন দিবেন? পেনিডন বাস্কেট। হ্যাঁ, তাহলে পিএমফেনিডন এটা হচ্ছে আমাদের ইন্টারভেনশন অফ চয়েস এজ এ মেডিসিন হিসাবে আমরা আইপিএফ এ দিয়ে থাকি। What is the most appropriate addition to his medication regime? Appropriate addition কি দিব? আচ্ছা, এখানে previous investigation does not demonstrate the substantial variation in the FEV1 over the time and substantial diurnal variation and peak expiratory flow. What is the most appropriate addition to his medication regime? Okay, দেখি আমরা এখানে কি কি ওষুধ পাচ্ছে। 63 years old man present to his GP complaining of frequent who is on exacerbation. He has past medical history of COPD. There is no history of asthma or atopy. He takes salbutamol as required, and ex-smoker, 35 pack year history. He doesn't drink alcohol. Examination is comfortable at rest. There is a mild expirator who is audible in the mid-June. Sugar blood pressure is not raised. No peripheral edema. আচ্ছা, এদিকে হিমোগ্লোবিন এগুলো ভালো আছে, ইসিনোফিল লিম্ফোসোডিয়াম পটাশিয়াম ভালো, ক্রিয়েটিন এগুলো ভালো আছে। তাহলে
এই পাশে যেটা বললো, previous investigation didn't demonstrate the substantial variation in the FEV1, তার মানে এর মতো ফিচার নাই, হ্যাঁ, অ্যাজমাটিক ফিচার টিচার নাই। সিওপিডি এর একটা পেশেন্ট, what is the most appropriate addition to his medication regime? আমরা তাহলে কি দিব এই পেশেন্টকে? লাভা প্লাস লামা। হ্যাঁ, সেই পেশেন্টকে আমরা হচ্ছে লাভা প্লাস লামা দিয়ে শুরু করবো। হ্যাঁ, তাহলে এই বি নাম্বারটা হবে লাভা প্লাস হচ্ছে লামা, লাভা প্লাস লামা। ওরা দেখেন সালবিটামল বা সামা ইউজ করছে কিনা এটা বলে নাই, ডিরেক্ট বলছে অ্যাজমার মতো ফিচার নাই। সো আমাকে ডিরেক্টলি চলে আসতে হচ্ছে লাভা আর লামাতে। আচ্ছা, পরের কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য লাইকলি ডায়াগনোসিস জানতে চাইছে। এখানে FEV1 FBC রেশিও হচ্ছে 0.6, তাহলে অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ? অবস্ট্রাকটিভ। অবস্ট্রাকটিভ, ওকে। তাহলে অবস্ট্রাকটিভ হিসাবে এখানে যে ডিডি গুলো আছে, ব্রঙ্কিকটিসিস এটা অবস্ট্রাকটিভ, সিওপিডি অবস্ট্রাকটিভ, ফাইব্রোসিস রেস্ট্রিকটিভ, স্কোমা সেল রেস্ট্রিকটিভ থাকে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর এগুলাতে কোনো FEV1 FBC রেশিও কোনো ইয়া নাই, ঝামেলা নাই। হ্যাঁ, তাহলে দুইটা আছে অবস্ট্রাকটিভ, ব্রঙ্কিকটিসিস আর হচ্ছে সিওপিডি, তাহলে এক্সক্লুশন করতে হবে আর কি। 67-year-old female patient present to the respiratory outpatient having been referred by her GP with increasing breathlessness. The referral letter mentioned that he received 2 courses of antibiotic for chest infection in the last year and 50 pack year smoking history. And the patient complains of productive cough in occasional streak of blood but no history of the weight loss. Diagnosis বলে ফেলেন। Productive cough, recurrent chest infection, productive cough, FEV1 FBC ratio হচ্ছে obstructive, so এটা হচ্ছে bronchiectasis. ওকে, এই যে দেখেন ব্রঙ্কিউল গুলা ডায়ালেটেড থাকে, হ্যাঁ, ব্রঙ্কিectasis এর ক্ষেত্রে ব্রঙ্কিউল গুলা ডায়ালেটেড থাকে। bronchiectasis, permanent dilatation of the bronchiole is called bronchiectasis, dilatation. আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা চলে আসি। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম হার এজ, হোয়াট ইজ এ প্রেডিক্টর ফর সিভিয়ারিটি অফ দ্য চেস্ট ইনফেকশন ফর হার? প্রেডিক্টর অফ চেস্ট ইনফেকশন, বাপরে বাপ, দেখি আগে কি দিছে। 79-year-old male woman is brought in by ambulance ED. She has been feeling progressively unwell with a productive cough, and she has coughed up rusty colored phlegm from the last 7 days and has also seen streaks of blood in the last 2 days. The rusty color, eh? So she has been feeling nauseous and been off her food too. She has past medical history of hypertension and glaucoma and diabetic disease. On examination, she has unilateral crepitation in her chest, appears unwell and feels hot and clammy or to touch. Our observation shows blood pressure 105/63, oxygen saturation 92, 3 liter oxygen in the nasal cannula, and temperature 38.2, respiratory rate 27, heart rate 91. So her blood tests are pending. Her abbreviate mental score হচ্ছে আমাদের 6 out of 10. So apart from her age, what is the predictor of severity of the chest infection of her? Temperature, blood pressure, respiratory rate, heart rate, আর তো হচ্ছে আমাদের এই যে AMTS মানে abbreviated mental test score. কি হবে এটা? যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া দিয়ে চিন্তা করেন না, তাহলে তো হয়ে যায়। ক্রিপিটেশন আছে ইউনিল্যাটারাল, হ্যাঁ, নিউমোনিয়াতে চিন্তা করেন কোনটা হবে? কনফিউশন যদি থাকে তাহলে হ্যাঁ, এক্স্যাক্টলি, MTS কনফিউশন মানে আপনার মিনিমেন্টাল স্কোর কত, কোন পেশেন্টে কনফিউশন থাকলে মিনিমেন্টাল স্কোর হচ্ছে 8 বা তার নিচে, ঠিক আছে, 8 বা তার নিচে। তাহলে এজ এ নিউমোনিয়ার পেশেন্ট যেহেতু তার রাস্টি কালার স্পোটাম আছে, তাহলে এখানে এই যে 6 আছে মিনিমেন্টাল স্কোর, তার মানে এটা হচ্ছে কনফিউশন। সো 8 বা 8 এর নিচে, তাহলে এইটাই হবে তার সিভিয়ারিটি আর কি, ঠিক আছে, যে অ্যাব্রিভিয়েটেড মেন্টাল টেস্ট স্কোর যেটা এটা। ওই যে কার্ভ 69 অনুসারে আমরা যেটা জানি আর কি, এই যে 8
10 আউট অফ 10 এর মধ্যে 8, ঠিক আছে, 8 বা তার নিচে হতে হবে মিনিমেন্টাল স্কোর, তাহলে এটা হচ্ছে ইন্ডিকেট করে আমাদের সিভিয়ারিটি। ব্যাপক বড় কোশ্চেন। ওকে, so chest test reveals the discrete opacification of the periphery of the right middle lobe. তাহলে discrete একটা opacity আছে, সিআরপি ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি, লিভার ফাংশন ভালো, প্ল্যাটলেট, ডাব্লিউবিসি, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম এগুলো ভালোই আছে, ইউরিক অ্যাসিডটা বেশি। এক্সামিনেশন হচ্ছে ক্যাকিকটি, শর্ট অফ ব্রেথ অন এক্সেশন, পালস হচ্ছে 80, ব্লাড প্রেশার ওকে, স্যাচুরেশন ওকে, হি হ্যাজ মার্ক ফিঙ্গার নেল ক্লাবিং আছে, তাহলে ক্যাকিকটিক ক্লাবিং মানে লাং ক্যান্সার আছে আর কি। এক্সামিনেশন হিজ রিস্ট রিভিল দ্য স্লাইটলি সোলেড এন্ড টেন্ডার জয়েন্ট, তার মানে ওই যে পেরিওস্টিয়াইটিস হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে কোন ক্যান্সারে, তাহলে কোন ক্যান্সার এটা পাওয়া যায় লাংসের? হ্যাঁ, এটা হচ্ছে স্কোয়ামাস সেল লাং ক্যান্সার, এক্স্যাক্টলি। সো অপশন গুলা যদি আমরা দেখি, অলসো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজেস অফ হিজ জয়েন্ট পেইন, তাহলে এই যে জয়েন্ট পেইনটা টেন্ডারনেস আছে এটার জন্য কারণটা জেনে কি, কোনটার জন্য হয়েছে? ইয়েস, সো হাইপারট্রফিক পালমোনারি অস্টিওআর্থ্রাইটিস সেকেন্ডারি টু স্কোয়ামাস সেল অর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আচ্ছা, এটা বোঝার জন্য হাইপারট্রফিক যে অস্টিও মানে অস্টিয়াম যেটা আছে পেরিস্টিয়াম, এটা যে পলিফারেশন হয়েছে, এই যে সাদা অংশটা থাকে না, সাদা যেটা মোরলি সাদা হয়েছে যেগুলা, হ্যাঁ, এই সাদা গুলো হচ্ছে পেরিস্টিয়ামের পলিফারেশন ইন্ডিকেট করে, এবং এইগুলো হচ্ছে স্কোয়ামাস সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে পাওয়া যায়। হ্যাঁ, হাইপারট্রফিক বা পেরিওস্টিয়াল পলিফারেশন, যার জন্য সাদা সাদা হচ্ছে। তাহলে proliferative periosteosis involving the typically involves the long bone and it is often painful. আচ্ছা, পরের কোশ্চেনটা কি আছে, how would you optimize her management further? কি ম্যানেজমেন্ট দিব? 64-year-old female patient with the known COPD patient আর কি, for review, respiratory outpatient. She is currently taking inhaled tiotropium and salmeterol fluticasone to optimize dose, optimal dose. তাহলে লামা পাচ্ছে, লাবাও পাচ্ছে এবং ইনহেল কর্টিকোস্টেরয়েড পাচ্ছে। So you note he has had 2 exacerbation in the previous 12 months requiring oral steroid, okay, and antibiotics. তাহলে দুইবার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি দিব? দুইবার রফ্লুমিলাস, ঠিক আছে, রফ্লুমিলাস। ওকে, তাহলে দেখি আর কিছু আছে কিনা। সিটি টেস্ট শোড দ্য সিভিয়ার এমফাইসেমা অ্যাফেক্টিং অল লুপস। আচ্ছা, এখানে পিএইচ এর মান হচ্ছে 7.38, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 7.91, তাহলে অক্সিজেন আবার কিন্তু আপনার 8 কেপি এর মধ্যে আছে, তাই না? 3.7 থেকে 8 কেপি এর মধ্যে আছে। আচ্ছা, তার সাথে বাইকার্বনেট স্যাচুরেশন হচ্ছে কম, ব্লাড টেস্টে হচ্ছে হিমোগ্লোবিন বেশি, পলিসাইথেমিয়া আছে। এবার বলেন কি দিবেন? লং টার্ম অক্সিজেন থেরাপি। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে আমাদের অক্সিজেন হচ্ছে 8 কেপি এর মধ্যে, 7.3 থেকে 8 কেপি, তার সাথে হচ্ছে পলিসাইথেমিয়া, এবং পেশেন্টটা হচ্ছে আমার সিওপিডি পেশেন্ট। সো এখন আমাদের এলটিওটি দিতে হবে। আর যদি ওরা এইটা এই কন্ডিশনে না ফেলাইতো তাহলে আমরা ওই রফ্লুমিলাসটা দিতাম আর কি, তাহলে অ্যান্টিওটি। Which of the following is the most appropriate next step? Most appropriate next step কি দিব আমরা? আচ্ছা, 27-year-old woman with a brittle asthma present to the emergency department with managed with the high dose salmeterol, fluticasone, montelukast, but respond steadily originating symptoms since starting the cold some 48 hours earlier. She has been admitted to the intensive care unit on 3 previous occasions. On examination, her blood pressure 122/82, pulse 88, and auscultation of her chest, you her quit breath sound, মানে breath sound নাই, quitter হয়ে গেছে,
মানে সাইলেন্ট চেস্ট, এটা কিন্তু ইন্ডিকেট করে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, হ্যাঁ, লাইফ থ্রেটানিং অ্যাজমা ইন্ডিকেট করে, কুইট কুইট ব্রেথ সাউন্ড। পলিফোনিক হুইজ আছে, রেসপিরেটরি রেট হচ্ছে 30, she is given the back to back nebulizer inhaler, ipratropium nebulizer, IV hydrocortisone. Intravenous only lead to the minimal improvement in her peak expiratory flow. তাহলে দেখেন অ্যান্টিমাস্কারিনিক দিল, হাইড্রোকর্টিসন দিছে, নেবুলাইজেশন দিছে, ব্যাক টু ব্যাক, কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তার স্যাচুরেশন 91, 92 measured by the pulse oximeter, 60% delivered by the face mask. You call the anesthesiologist for possible intubation. So এই ইন্টিউবেশন করার আগে কোন জিনিসটা দিবেন এখন? আইভি ম্যাগনেসিয়াম। হ্যাঁ, আইবি ম্যাগনেসিয়ামটা আমি এখন পেশেন্টকে দিব। তারপরে অ্যানেস্থেসিওলজিস্ট আসুক, আইসা সে ইন্টিউবেশন করুক। ওকে, what investigation would aid is distinguishing the chylothorax for pneumothorax? Chylothorax এ জানি কি জমে? ট্রাইগ্লিসারাইড। ট্রাই মানে কি বেশি মেইনলি হচ্ছে ওই যে থোরাসিক ডাক্টের ভিতরে যেটা থাকে, যেটা কি বলে জানি আমরা, কাইলই তো বলি, তাই না? কাইলই তো বলি, কাইল না ভাই? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কাইল। সো কাইলের মধ্যে হচ্ছে মেইনলি ট্রাইগ্লিসারাইডটা বেশি থাকে। অর্থাৎ সার্জারি করতে গেছিল বা থোরাসিক ডাক্তারে কাইটা দিছে, যার জন্য কাইলোথোরাক্স ডেভেলপ হয়েছে আর কি। সো এখন হচ্ছে ওইখান থেকে যে ফ্লুইডটা আমরা নিলে কোন জিনিসটা আমরা দেখে ডিস্টিংগুইশ করব যে পেশেন্টের কাইলোথোরাক্স হয়েছে যদি ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি থাকে আর কি। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে হোয়াট টেস্ট ইজ মোস্ট ইউজফুল টু ডিটারমিনিং দ্য প্রগনোসিস দেখার জন্য আমরা কোনটা করব? 63 years old man with a new diagnosis of idiopathic pulmonary fibrosis is reviewed in the respiratory clinic following the initial baseline investigation. So এটা কমন কোশ্চেন যে তাহলে আইপিএফ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস পেশেন্টের প্রগনোসিস ডিটারমাইন করার জন্য কি করা হয়? ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, 6 মিনিট ওয়াকিং টেস্ট, এইচআরসিটি টেস্ট, কার্বন মনোক্সাইড ট্রান্সফার ফ্যাক্টর, FeV1 FVC রেশিও। কোনটা হবে প্রগনোসিস দেখার জন্য? আচ্ছা, একটা বাদ দিয়ে দেখেন, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি ইউজুয়ালি FeV1 FVC রেশিও যেটা, এটা আমরা মানে স্পেশালি সিভিয়ারিটি দেখার জন্য করে থাকি। হ্যাঁ, কতটুকু সিভিয়ার এটা মেইনলি ফাইব্রোসিস হচ্ছে কতটুকু, এইটুকু। আর 6 মিনিট ওয়াকিং টেস্ট না, এইচআরসিটি হচ্ছে বা ওয়াকিং টেস্ট, এইচআরসিটি মেইনলি হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে মেইনলি ইউজ করি, ঠিক আছে, মানে কতটুকু বা এটিওলজিক্যাল কোনো কারণ থাকার জানার জন্য আর কি। আর মেইনলি প্রগনোসিস ডিটারমিনেশন করার জন্য কার্বন মনোক্সাইড ট্রান্সফার ফ্যাক্টরটাকে দেখা হয়। এটা একটু মুখস্থ করে রাখেন আর কি, যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস পেশেন্টের কার্বন মনোক্সাইড ট্রান্সফার ফ্যাক্টর দিয়ে মেইনলি হচ্ছে তার প্রগনোসিসটাকে ডিটারমাইন করা হয়। So the 6 minute walking test is not useful for prognosis, while CT is more useful in determining the etiology. তাহলে CT scan mainly etiology জন্য করে। The FeV1 FVC ratio would confirm the restrictive pattern consistent with the fibrosis. The fibrosis যেহেতু restrictive pattern, এটা হচ্ছে আমরা spirometry-তে FeV1 FVC ratio দিয়ে করি, but this would not help the defining prognosis. Serial measurement of forced vital capacity can be helpful in determining the disease course and establishing the progression, মানে সিভিয়ারিটি কতটুকু, মাইল্ড মডারেট, এগুলো আমরা দেখি FeV1 দিয়ে, বাট ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ইজ আনলাইকলি টু বি হেল্পফুল। সো এখানে প্রগনোসিস দেখা হয় মেইনলি কার্বন মনোক্সাইড কোফ্যাক্টর দিয়ে। আচ্ছা, এখানে দেখেন ব্রঙ্কাস গুলা ডায়ালেটেড হয়ে আছে, ঠিক আছে, ডায়ালেটেড হয়ে আছে। এটা কি হবে ডায়াগনোসিস? ব্রঙ্কিয়ালাইটিস। এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিয়ালাইটিস। এখানে যেহেতু আমরা হিস্ট্রিতে পড়ি, দেখবো যে রিকারেন্ট চেস্ট ইনফেকশন থাকবে, প্রোডাক্টিভ কাপ থাকবে, এটা এই কথাগুলো থাকবে। সো এখানে হিস্ট্রি অফ প্রোডাক্টিভ কাপ এন্ড শর্টনেস অফ ব্রেথ, এই যে একটা চলে আসছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর হচ্ছে ওয়েট লস হয়ে থাকে তাদের,
Okay, more fatigue, a history of celiac disease, আর ক্লাবিং থাকে, ব্রঙ্কিটিসে ক্লাবিংও দিছে, bilateral coarse crackles, হ্যাঁ coarse crackles এটা খুব ইম্পর্টেন্ট, নট ফাইন। ফাইন ইন্সপিরেটরি ক্র্যাকলসটা থাকে মেইনলি হচ্ছে আমাদের ফাইব্রোসিসের ক্ষেত্রে, হ্যাঁ, বাট কোর্স ক্র্যাকলস শব্দটা দিবে হচ্ছে ব্রঙ্কিটিসের ক্ষেত্রে। একদম স্ট্যাটু ধরলেই বোঝা যায় এটা ব্রঙ্কিটিসের পেশেন্ট, হ্যাঁ ব্রঙ্কিটিস। What is the most likely diagnosis? Most likely diagnosis কি হবে? Most likely diagnosis, আচ্ছা, 71-year-old man present with a GP suffering from daytime sleepiness. Okay, daytime sleepiness, which has become so interrupting that he has been placed on the proportion by his manager at work. So he complains of having frequent morning headache, often gets the breathless on walking to the shop. So he used smoke 20 cigarettes per day and 20 year, drink pints of beer per evening at the pub. He is also clinically obese. তাহলে একটা অবেস পার্সন দিনের বেলা খালি ঘুমায়, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ঠিক আছে, মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি বলা যায়? হ্যাঁ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, এটা তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, দ্যাট মিন্স তার যেহেতু অবেস, সো অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, obesity hypoventilation syndrome. Acha, which of the following, what is the likely cause of this gentleman shortness of breath? Most likely cause of this gentleman shortness of breath. Acha, এখানে 50-year-old gentleman present with a shortness of breath and he is current smoker and 20 cigarettes per day and used to work a coal miner. So body mass index হচ্ছে 40, তাহলে shortness of breath এর মূল কারণ কি? ওবেসিটি। তাহলে obesity, হ্যাঁ obesity। এবং এখানে অবেসিটি পেশেন্টের ডিএলসিও দেখেন 86%, মানে কম। তারপরে কেসিও যেটা আছে এটা কিন্তু মানে নর্মাল, ঠিক আছে, নর্মাল বা বেশি আছে আর কি, একটু 105 যেহেতু। আর যদি এই দুইটা রেশিও করি, ঠিক আছে, রেশিও করলে আমরা রেস্ট্রিকটিভ ফিচার পাবো। 79 ভাগ যদি 70 দেই তাহলে রেশিও কিছুটা বেশি থাকে, হ্যাঁ, একটু ভাগ দিয়ে আপনারা দেখতে পারেন। এখানে 79 ভাগ হচ্ছে 70, প্রায় 1.12 থাকে, তার মানে 7.7 এর চেয়ে অনেক বেশি, হ্যাঁ। সো এটা রেস্ট্রিকটিভ প্যাটার্ন থাকে, এটা একটু মুখস্থ করে রাখতে হবে আর কি, যে অবেস পেশেন্টদের রেস্ট্রিকটিভ প্যাটার্ন স্পাইরোমেট্রি থাকে, আর হচ্ছে ডিএলসিও যেটা, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু নর্মাল রেঞ্জে আছে, এই ডিএলসিও বা কেসিওটা, হ্যাঁ, নর্মাল রেঞ্জে থাকে। 70-year-old is investigated for weight loss, হ্যাঁ ওয়েট লস নিয়ে আসছে। এখন এদিকে একটা লেশন আছে, অপাসিটি আছে। What is the most likely diagnosis? Paget disease of the bone, lung cancer, liver cancer, reactivation of the pulmonary TB আর mesothelioma। কি হতে পারে? এখানে একটা মাস্ট লাইক লেশনের মতো মনে হয় না, অপাসিটি আছে। আচ্ছা, ট্রাকিয়াটা যদি একটু দেখি, ট্রাকিয়াটা কি এই পাশে একটু শিফটেড হয়ে গেছে না এই জায়গাটা? তাহলে কি কলাপস বলতে পারি? এই জায়গাটা কুলিং হচ্ছে, এদিকে ঠিকই আছে, আবার এইদিকে আসার পরে একটু ডেভিয়েটেড হয়ে গেছে। নুরুন্নবী ভাই? হ্যাঁ একটু ট্রাকেটা কুলিং হচ্ছে, মানে হ্যাঁ পুলিং, হ্যাঁ কুলিং। তাহলে মোস্ট লাইকলি তো কলাপসই, তাই না, যেহেতু পুলিং আছে ট্রাকিয়া সেম সাইডে, তাহলে এটা কলাপস হয়েছে আর কি। কলাপস কি আছে? পেজেটিস না, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, রেস্ট্রিক্টিভ পালমোনারি টিউবারকুলোসিস, মেসোথেলিওমা। আচ্ছা, এটা তো তাহলে কলাপস তো ওরা দেয় নাই।
তাহলে হচ্ছে হাইলার মাস হিসাবে আমরা মানে হাইলার প্লাস আপার লুপ ইনভলভমেন্ট, হ্যাঁ, আপার লুপ ইনভলভমেন্ট প্লাস তাহলে তো লাং ক্যান্সার বলা যায় আর কি। বাকিগুলো তো মিলে না। মেসোথেলিয়ামে তো প্লুরাল রিলেটেড করা হবে, প্লুরাল ইকুয়েশন আসবে। আর পালমোনারি টিউবারকুলোসিস আর রিঅ্যাক্টিভ টিবি মনে পালমোনারি, হচ্ছে, হ্যাঁ টিবি মনে হচ্ছে না। টিবি মনে হচ্ছে না, 79 তো বয়স অনেক বেশি। টিবি তো স্পেশালি মেইনলি মিডল এজ পার্সনদের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, আপু কি বলছেন? বললাম যে লাং ক্যান্সার হওয়ার চান্স বেশি। হ্যাঁ এটাই বেশি, বয়সও বেশি তার, এটাই হবে। ওরা তাই আনসারটা ইয়াতে দেয় না, কিন্তু এটা লাং ক্যান্সার হবে আর কি। চেস্ট টিস্যু শো দ্য লার্জ রাইট সাইডেড হাইলার মাস উইথ দ্য রেজাল্টেন্ট কোলাপস অফ দ্য রাইট আপার লুপ, কোলাপস আছে আর কি লাং ক্যান্সার রিলেটেড করে। As a consequence of the hyper-expanded right middle and lower loop hyperlucent ব্ল্যাকার হয়েছে আর কি। আচ্ছা, লোবার কলাপস কিসের জন্য হতে পারে? লাং ক্যান্সারের জন্য হতে পারে, ফরেন বেডির জন্য হতে পারে। সো এটা ক্যান্সার হইয়া কলাপস হয়েছে আর কি, দুইটা ফিচার এখানে চলে আসছে। আচ্ছা, what is the main findings on the film? What is the main findings on the film? আচ্ছা, মেইন ফাইন্ডিংস কি বলা যায়? আমাদের এই সাইড তো মানে পুরাই অপাসিটি আছে, হ্যাঁ, আমাদের লোয়ার লোয়ার লুবও আছে, মানে সবটাই তো আছে। আপার লুপটা একটু কালো আছে, কিন্তু মিডল লুপ আর লোয়ার লুপ একবার সাদা হয়ে গেছে। হ্যাঁ, ডিজনিয়া নিয়ে একটা পেশেন্ট আসছে। আচ্ছা, অপশন গুলো দিয়ে মিলাই আমরা, তাহলে মিলে যাবে। রাইট আপার লুপ কনসলিডেশন, না কনসলিডেশন তাহলে নিচে আছে। রাইট সাইডে নিউমোথোরাক্স না, কালো থাকবে, সো এটা হবে না। পালমোনারি ইডিমা হলে দুই সাইডে থাকবে, ঠিক আছে, সাদা, কারণ পালমোনারি ইডিমা অলওয়েজ বাইলেটারাল হয়, নট ইউনিল্যাটারাল। রাইট মিডল, ওকে, লোয়ার লুপ কনসলিডেশন, রাইট রাইট মিডল আর লোয়ার লুপ, এটা হতে পারে মোস্ট লাইকলি ব্রঙ্কিকটিসিস। আপনাদের কাছে কোনটা মনে হয়? আমার কাছে মনে হচ্ছে ভাইয়া মিডল আর লোয়ার লোক কনসলিডেশন। হ্যাঁ, মিডল এন্ড লোয়ার লুপ কনসলিডেশন, ঠিক আছে, যেহেতু সাদা সাদা, সাদাটা একদম বোনসের মতো সাদা না, তাহলে কনসলিডেশন আছে। আর এটা বেশি, এই যে একটা দাগ আছে অনেকটা বোঝা যায়, এই জায়গাটা একটু ভালো আছে, তার নিচের পোর্শনটা হচ্ছে আমাদের সাদা বেশি আর কি। সো রাইট মিডল এন্ড লোয়ার লুপ কনসলিডেশন। আচ্ছা, পরে আরেকটা আসছে এক্সরে। আচ্ছা, the X-ray below was taken from a 7-year-old child who presented to the emergency department. তাহলে 7 বছর একটা বাচ্চা নিয়ে আসছে, হ্যাঁ। তার এই জায়গাতে একটা ঝামেলা আছে, এটা আমরা অপশনের সাথে মিলাইলে আমরা তাড়াতাড়ি মিলে যাবে। সিস্টিক ফাইব্রোসিস, তারপর রাইট আপার লুপ কলাপস, লাং ক্যান্সার, রাইট সাইডেড নিউমোথোরাক্স, নরমাল। আচ্ছা, এখানে সাদা আছে, তাহলে নিউমোথোরাক্স হবে না, বাদ, কালো হবে। নরমাল তো না, নরমাল তো এটা না। নরমাল আবার থাকতে পারে, কারণ কি বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় কি আপনার ওই যে থাইমাস যেটা, হ্যাঁ, থাইমাসটা একটু বড় থাকে। তবে থাইমাসটা বড় থাকলে হয় কি এদিকে একটু প্রোট্রুশন থাকে আর কি, হ্যাঁ, একটু প্রোট্রুশন থাকে। এটা একটু আপনারা এই এই ছবিটা, প্রোট্রুশনের ছবিটা একটু গুগল থেকে দেখবেন, দেখবেন যে এরকমই থাকে অনেকটা, কিন্তু একটা লেজের মতো একটা এরকম একটা অংশ থাকে, হ্যাঁ, লেজের মতো এরকম একটা অংশ থাকে, বাট অনেকটা ফিগার হচ্ছে দেখতে এরকম থাকে, হার্টের বর্ডারের সাথে অনেকটা মিলে যায় আর কি। সো এইগুলো হচ্ছে আমাদের ইয়ের সাথে মিলে আর কি, অনেকটা থাইমাসের সাথে মিলে বাচ্চাদের ক্ষেত্রে। এখন এই ধরনের প্রোট্রুশন নাই, ঠিক আছে, সো আমরা এটা তাহলে কি বলতে পারি, এই পেশেন্ট কি আপার লুপ আছে? কলাপসই হবে। হ্যাঁ, আপার লুপ কলাপস হবে। ট্রাকিয়াটা খুব একটা ভালো বোঝা যায় না ডেভিয়েটেড কি না, তারপরে কিছুটা মনে হয় আর কি এই জায়গাটা, হ্যাঁ, একটু ডেভিয়েশন আছে, কারণ যেহেতু বাচ্চা মানুষ, ট্রাকিয়া তো ছোট, সো কলাপস হওয়ার পসিবিলিটি বেশি এখানে। রাইট আপার লুপ কলাপস। আচ্ছা, what investigation would be most helpful to determine the severity of COPD? এটা এমনি পারবেন। COPD severity করা হয় কোনটা দিয়ে? FEV1 FEV1, yes. আর এটা হচ্ছে GBS এর ক্ষেত্রে কোনটা দিয়ে দেখি আমরা? এফবিসি। FBC,
force vital capacity. Yep. আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আমরা কি দিব? হ্যাঁ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট কি দিব আমরা? এখানে একটা তার ক্যান্সারাস লিশন আর কি দেখেন, T1B, নো লিম্ফ নোড নো মেটাস্টেসিস, ঠিক আছে, নো লিম্ফ নোড নো মেটাস্টেসিস। তাহলে এ কি সার্জারি লাগবে নাকি লাগবে না? আগে এটা বলেন। সার্জারি করবো, ঠিক আছে, যেহেতু মেটাস্টেসিস না। এখন আমার দেখতে হবে তার স্ট্যাটাসটা কেমন আছে, যে সার্জারির জন্য সে উপযুক্ত নাকি উপযুক্ত না। লাইক হচ্ছে 83 years old, বয়স কিন্তু বেশি আছে, ওল্ড, প্রেজেন্টেড উইথ দ্য থার্ড এডমিশন রাইট লোয়ার জুন, community acquired pneumonia in the 5 months. CT thorax demonstrate 2.2 centimeter mass in the right lower lobe bronchus with no regional lymph node. ব্রঙ্কোস্কোপিতে বলছে নন স্মল সেল লাং ক্যান্সার। তাহলে নন স্মল সেল যেহেতু তাহলে অ্যাগ্রেসিভ না, সো তাহলে আমরা করতে পারবো। আর 4 সেন্টিমিটার ফ্রম দ্য ক্যারিনা, তার মানে পেরিফেরালি দিকে আছে, নট সেন্ট্রালি। যারা বইলাই দিছে যে এটা পেরিফেরিতে আছে, সো এটা আমাদের অপারেশন করতে পারবো। যদি ক্যারিনার দিকে হইতো তাহলে কিন্তু অপারেশন করা যায় না, হ্যাঁ, কারণ সেন্ট্রাল পজিশনে থাকলে ইউজুয়ালি এটা কন্ট্রাইন্ডিকেশন। সিটি স্টেজিং রিভিলস নো আদার মেটাস্টেজ, তার মানে এটা আমাদের সার্জারি লাগবে। তাহলে আমরা তো দেখলাম তার লেশনটা আছে কোন সাইডে, রাইট লোয়ার লোবে। সার্জারি কি করব? লোয়ার লোবেক্টমি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটাই হবে, রাইট লোয়ার লোবেক্টমি হবে, যেহেতু রাইট লোয়ার লোব ব্রঙ্কাসে আছে, সো রাইট লোয়ার লোব লোবেক্টমি করে দেবো আমরা। ওকে, পরের কোশ্চেনটা আসি। কি জানতে চাইছে, এটা তো নাই। আচ্ছা দেখি, মানে ডায়াগনোসিস কি এটা আর কি জানতে চাইছে, যেহেতু অপশনগুলো অ্যাসপারজিলোসিস, অ্যাসবেস্টোসিস, বেরিলিওসিস আছে। রেটিকুলার শেডিং প্রমিনেন্ট ইন দ্য এপিসিস, আচ্ছা, আর রেটিকুলার শেডিং আছে, তার মানে ফাইব্রোসিস আছে লাংসে। 75 years old male present to the GP, 3 weeks shortness of breath, and she developed cold a few weeks prior, and he remained shortness of breath since. He was bringing up green sputum, but cough now is dry. He has no pain in his chest and no fever. He is retired but remains keen gardener with এটা কি লাগলো, allotment of vegetables and tubers. He previously worked as an aerospace engineer. Okay, তাহলে aerospace engineer বা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টে যারা কাজ করে তাদের বেশি কি হয়? বেরিলিয়াম ভাইয়া। হ্যাঁ, তাদের বেরিলিয়াম। তাহলে ওরা খুব একটা ভালো একটা কথা বলেছে, এরোপ্লেন বা এয়ার স্পেস ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এরোস্পেস ইঞ্জিনিয়ার, এরোপ্লেন নিয়ে কাজ করে, তারা হচ্ছে মেনলি বেরিলিয়াম দিয়ে এফেক্টেড হয়। আর ফিক্সিং ইলেকট্রনিক্স পার্ট, হ্যাঁ, তাহলে এটা বেরিলিওসিস। তাহলে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেনলি রিস্ক অফ বেরিলিওসিস। What intervention should be added to his current management? কি নিব আমরা? 60 years old gentleman is seen by his GP 3 weeks after the recent infective exacerbation of the COPD. 3 weeks after the recent infective exacerbation of COPD, is currently well but concerned that he is the second exacerbation during his winter season. তাহলে সিওপিডি ও ইয়ারলি উইন্টার সিজনে দুইবার হয়ে গেছে এক্সাজারবেশন। এখন এই দুইবার শব্দটা যখন মাথায় আসবে তখন জানি কোন মেডিকেশনটা আসবে? প্রোফ্লোমিলাস। দেখেন সে কারেন্টলি কিছু ওষুধ পায়, যেমন ফার্স্ট ইয়ার ট্রাইট্রোপিয়াম অ্যাজ রিকোয়ার্ড, সালবিটামল পাচ্ছে, মাইল্ড কাফ অ্যাজ ওয়েল অ্যাজ ইজ রিকারেন্ট রিসেন্ট সিওপিডি রিভিউ করা হয়েছে। তাহলে আর তার হচ্ছে এফিপিএন এফবিসি রেশিও সিভিয়ার ভোলাটুলা আছে, কিন্তু আমাদের যেহেতু সিওপিডি পেশেন্ট পার্শিয়াল প্রেশার অক্সিজেন বা পলিসাইথিমিয়া টাইথিমিয়া এগুলোর কথা বলে নাই, সরাসরি যেহেতু রিকারেন্স আছে তার 2 বার বছরে এবং সেটা উইন্টার সিজন হয়ে গেছে, সো আমরা আনসার যাব হচ্ছে রফ্লুমিলাস। The Roflumilast recommended COPD patient 2 or more exacerbation per year আর FEV1 যদি 15 নিচে থাকে। Which of the following is the best next step in managing this patient? Best next step in managing this patient
কি হবে? 57-year-old admitted with the confusion, fever, and decreased oral intake. Acha, his past medical history is significant type 2 diabetes, hypertension, osteoarthritis, and gout. Blood culture E. coli passage despite antibiotic therapy slipped into the respiratory failure. He is intubated and placed on the mechanical ventilation. FI হচ্ছে 70, tidal volume হচ্ছে 370, respiratory rate হচ্ছে 14. আচ্ছা, তার মানে নিউমোনিয়া আর কি, সিভিয়ার নিউমোনিয়া হয়েছে, এখন ভেন্টিলেশন লাগাইছে। এখানে পিএইচ হচ্ছে 7.45, পার্শিয়াল প্রেসার অক্সিজেন 7.85, 3.99 আর 21, তার মানে অ্যাসিডোসিস ডেভেলপ করছে পেশেন্টের। So which of the following is the best next step in managing his patient? Increase tidal volume, increase respiratory rate, increase fraction of inspired oxygen, add positive and expiratory pressure, or decrease the fraction of inspired oxygen. নিউমোনিয়ার পেশেন্টকে আমরা কি দিলে তার লাংসের মধ্যে বেশি বেশি অক্সিজেন নিতে পারবো? টাইডাল ভলিউম ইনক্রিজ। না, টাইডাল ভলিউম তো সে আসলে কনফিউজড অবস্থায় আছে, তো তার তো মেকানিক্যাল ভেন্টিলেশন অলরেডি আছে, ইনটিউবেটেড। তো আমরা তার তো টাইডাল ভলিউম তো ইনক্রিজ করার কোনো অপশন নাই। যেটা করব সেটা হচ্ছে এই যে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার, যেটা ইপ্যাপ, যেটা আমরা যে সেটিংটা দেই বাইরের থেকে আমরা, মানে সে তো ভেন্টিলেশন আছে, বাইরে থেকে প্রেসার পরিমাণটা বাড়ায় দিব। বাড়ায় দিলে যেটা হবে, তার লাংসের দিকে বেশি ফোর্সফুলি বেশি পরিমাণে অক্সিজেন ঢুকবে। সেটা হচ্ছে ওই মানে নিউমোনিয়াতে যেটা ওই কলাপস হয়ে যায় এলভিউলাস গুলা, সেই কলাপস এলভিউলাই গুলো হচ্ছে ফুলে যাবে আর কি, ফুলবে আস্তে আস্তে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মেইনলি টার্গেট থাকবে। বাইরে থেকে দেখবেন ওই যে সিপাপ বা বাইপেপের যে সেটিং গুলো আছে, আপনি একটু ইউটিউবে ভিডিও দেখেন, যদি এমনি বাস্তবে না দেখা হয় আর কি, তাহলে জিনিসটা বুঝবেন যে বাইরে থেকে হচ্ছে ওয়াটারের যে প্রেসার থাকে এটা হচ্ছে বাড়ায় দেওয়া হয়, তাহলে ফোর্সটা বেশি হচ্ছে ওই নল দেওয়া হচ্ছে পেশেন্টের ভিতরের দিকে যায়, লাংসের মধ্যে যায়। তাহলে বেশি যখন ফোর্স যাবে তখন এলভিউলাই গুলা বাইরের থেকে প্রেসারে, অক্সিজেনের প্রেসারে ফুলে যায় আর কি। So add positive and expiratory pressure. Okay. Achha, এটা আজকে last question. So what is the most likely diagnosis? 30-year-old man present with the chronic productive cough and history of recurrent chest infection since his child. তাহলে এটা ডায়াগনোসিস বলেন তো, বাচ্চাকাল থেকেই তার recurrent chest infection, so bronchitis, এক number. He and his wife has been referred to infertility clinic as they have been trying to have a child for a year. তাহলে ইনফার্টিলিটি আছে। হ্যাঁ, তার মানে ইনফার্টিলিটি থাকার অর্থ হচ্ছে বাবা মায়ের ইনফার্টিলিটি আছে, এদিকে বাচ্চার হচ্ছে রিকারেন্ট চেস্ট ইনফেকশন হচ্ছে। ওকে, এটা কিন্তু একটা খুব ভালো একটা কোরিলেশন। He has had the sodium sweat test which has come back normal, sodium normal কিন্তু not chloride. Laboratory investigation show hypogammaglobulinemia and otherwise normal bloods. What is the most likely diagnosis? Bronchiectasis, Higashi syndrome, cystic fibrosis, primary ciliary dyskinesia, situs inversus. কি হবে? আমরা কার্টিজেনার সিনড্রোম পড়ছিলাম না? কার্টিজেনার, যেটাতে ব্রঙ্কিকটিসিস থাকে, যেটাতে হচ্ছে রিকারেন্ট সাইনোসাইটিস থাকে, সাবফার্টিলিটি থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে ওই হার্ট এক পাশে আরেক পাশে চলে যায়, ডেক্সটোকার্ডিয়া থাকে। তো এই পেশেন্টের কিন্তু এটাই হয়েছে যে ইনফার্টিলিটি হচ্ছে বাপ মায়ের হয়েছে, তার হচ্ছে ব্রঙ্কিকটিসিসের মতো ফিচার আছে। তার মানে এটা হচ্ছে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, হ্যাঁ, যেটাকে বলা হয় কার্টিজেনার সিনড্রোম, ঠিক আছে। আর তার সাথে যেটা সাইনোসাইটিস থাকে, যেহেতু সিলিয়ারি ডিসকাইনেসিয়া থাকে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে ডেক্সটোকার্ডিয়া থাকে। সো এটা কার্টিজেনার সিনড্রোম। তাহলে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, সো কার্টিজেনার সিনড্রোম। তাহলে এখানে ফিচার থাকবে ডেক্সটোকার্ডিয়া, কমপ্লিট সাইটাস ইনভার্সাস, ব্রঙ্কিকটিসিস, রিকারেন্ট সাইনোসাইটিস,
সাবফার্টিলিটি যেটা সেকেন্ডারি টু ডিমিনিশ স্পার্ম মর্টালিটি, ডিফেক্টিভ সিলারি অ্যাকশন ইন দ্য ফ্যালোপিয়ান টিউবস। ওকে, সো আমাদের 100 থেকে 150 কোশ্চেন